সেই পোস্টে আপনি জানাতে পারেন আপনার কথা। আশা করছি যে সেখানে আপনারা যাবেন এবং এই পেজটা দেখবেন কি অবস্থা। যাই হোক, আমরা এখন ঘটনা শুরু করব। আমরা ঘটনা শুরু করবো। আমাদের নতুন একজন অতিথি আছেন যিনি প্রথমবারের মতো আসছেন এবারে ভূত ফামে। আমরা তার কাছ থেকে ঘটনা শুনবো। আমি শুরুতে জানতে যাবো আপনার নাম। প্লিজ আপনার নামটা বলে তারপরে আপনি যদি আপনার ঘটনাটা বলতেন। রাসেল ভাই, আমি তাজুল বলছি, ধানমন্ডি থেকে এসেছি। জি হ্যাঁ, আমি তাজুল বলছি, ধানমন্ডি থেকে এসেছি। আমি আমার লাইফে ঘটে যাওয়া কিছু ঘটনা থেকে প্রথম একটি ঘটনা বলতে চাচ্ছি, আর একটি ঘটনা আছে অনেক বেশি ইন্টারেস্টিং, ওটা আমি পরে বলবো। প্রথম ঘটনাটা হচ্ছে আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটু অদ্ভুত টাইপ আর কি ঘটনা, একটু আনকমন। আমি মূলত পুরান ঢাকার, কিন্তু 95-96 এর দিকে আমরা ধানমন্ডিতে শিফট হই। আমার বাবা প্যারেন্টস আর কি জবের কারণে চলে আসি ধানমন্ডি, ঝিগাতলায় চলে আসি। তো ওইখানে বাসায় আর কি এমনিতে নর্মাল কোনো কিছু না, বাট আমার জ্বর হতো মাঝে মাঝে, প্রায় অনেক বেশি জ্বর হতো। এবং জ্বর হলে আমি যেটা দেখতে পেতাম সেটা হচ্ছে মানে রুমের মধ্যেই আমার আদার্স ফ্যামিলি মেম্বার ছাড়াও আমি কিছু কিছু মানুষের মতো না, আসলে মানুষ না সেগুলো, অনেক লম্বা এবং নাকগুলো খুব লম্বা লম্বা, এবং খুব ফাস্ট মুভমেন্ট করতো আর কি। তাদের মুভমেন্ট ছিল অনেক ফাস্ট। আর হচ্ছে আপনার আদার্স যে আমার ফ্যামিলি মেম্বার ছিল তাদের মুভমেন্ট অনেক স্লো হয়ে যেত আমার কাছে। আচ্ছা, এটা যে জ্বরের ঘোরে দেখতেন না তার একটা ব্যাপার আছে, সেটা উনি বলবেন যে কেন উনি বলছেন। হ্যাঁ, আমি প্রথমে আসলে মনে করেছিলাম যে আমার আসলে জ্বরের জন্য, আমার বাবাও বলেছে প্রথম দিকে যে আসলে তুমি জ্বরের জন্য হতে পারে, কিন্তু এটা না ব্যাপারটা। যাই হোক, আমি বলি, প্রথমে আমি যখন দেখি তখন আমি আর কি জ্বর যখন হয়, প্রথম দেখা আমার ব্যাপারটা হচ্ছে বাসায় যে রুমে আমি শুয়েছিলাম, অনেকগুলো মানুষ, কালো কালো লম্বা লম্বা মানুষ, ওরা ঘোরাঘুরি করছে ঘরের মধ্যে, মানে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক। আমার মাঝে মাঝে আমার কাছে আসছে, আবার দূরে চলে যাচ্ছে। আমি খুব ভয় পাই। তো ভয় পাই এবং আমি কি এদিক ওদিক তাকাতে থাকি খুব। তো বাবা বলে তখন যে কি হয়েছে, তুমি কি দেখো এদিক ওদিকটা? আমি কিছু বলতে পারি না, এমনিতেই অনেক জ্বর, কিছু বলতে পারি না। তো বাবা অতটা এটা ইয়ে করে না আর কি, বলা যায় হয়তো জ্বরের জন্য এরকম। তো এরপর লাস্ট আমি যেটা দেখি সেটা হচ্ছে উপরে সিলিং ফ্যান। সাধারণত সিলিং ফ্যান যখন ঘোরে অন থাকে তখন কিন্তু আমরা আসলে পাখা দেখতে পাই না, সাধারণত পাখাগুলো কিন্তু দেখা যায় না সিলিং ফ্যানে। বাট আমি প্রতিটা পাখা দেখতে পাচ্ছি মুভ করতেছে, এবং একটা পাখার মধ্যে সেই জিনিসটা বসে আছে। তখন আমি খুব ভয় পাই এবং আমি ওই পাখার সাথে সাথে আমার চোখগুলা এভাবে আর এবং মাথা সহ ঘুরাতে থাকে। তো আব্বু তখন আমাকে সে চেপে ধরে যে তোমার কি হয়েছে, তুমি এরকম করছো কেন? তো আমি জাস্ট হাত দিয়ে দেখাই ওপরে। তো আব্বু উপরে তাকে দেখে যে কি, আচ্ছা ফ্যান বন্ধ করে দেয়। তো পরবর্তী আমি আব্বু ভালো হওয়ার পর বলি যে আব্বু এরকম ব্যাপার, জাস্ট আব্বুর সাথে শেয়ার করি আর কি, বাসায় অন্য কাউকে বলি না। তো আব্বু আমাকে তাবিজ দেয়। তো বড় হওয়ার পর আমার আর তেমন কোনো সমস্যা হয় নাই, মানে একটা সময় এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। কিন্তু 2003-এর দিকে আর কি বাসায় আলাপ করছিলাম বিভিন্ন গল্প আর কি, ফ্যামিলি গল্প যা হয় আর কি, তখন কথায় কথায় উঠলো আর কি এই ঘটনাটা। তো আমি বলি যে এরকম আমি দেখতাম। তো সবাই হাসাহাসি করতেছে, বাট আমার আম্মু কোনোভাবে শুনতে পারে আর কি কিচেন থেকে, এবং সে দৌড়ে আসে, দৌড়ে এসে বলে যে তুমি আবার বলো তো কি দেখলা তুমি? তো আমি বললাম যে আমি দেখতাম যে এরকম লম্বা লম্বা কিছু জিনিস মুভ করতো, মানুষের মতো না আসলে, বাট ওদের হাত পা আছে আমি বুঝতে পারতেছি, ছায়া ছায়া। এবং নাকটা মানে নোটিসেবল জিনিস ছিল, নাক খুব লম্বা। তো আম্মু তখন আব্বুর দিকে তাকালো, তাকায় বলতেছে যে ও এটা কিভাবে দেখতে পারে, এটা তো আমি দেখছিলাম, ও তখন পেটে ছিল, মানে আমার জন্মের আগে আর কি। তখন আম্মু দেখেছিল, মানে দেখতো আর কি, ব্যাপারটা প্রায় দেখতো যে আম্মুর পেটে আর কি মুখ দিয়ে কিছু একটা খাওয়ার চেষ্টা করতেছে, এবং জিনিসটা এটাই ছিল। তো আমি তখন আসলেই খুব ভয় পাই যে এটা আসলে কিভাবে সম্ভব যে আমার জন্মের আগে যেটা আম্মু দেখলো সেই জিনিসটাই আমি আবার কিভাবে দেখলাম। এটা আসলে জ্বরের জন্য না, তখন বুঝতে পারি। আপনার আম্মু দেখতেন একটা সময় এই জিনিসটা, এবং আম্মু সেটাই।
আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আপনার কাছে আবারও ফিরে আসব। তার আগে আমরা আলিফের কাছে একটা ঘটনা শুনবো, তারপরে আপনার সেকেন্ড ঘটনাটায় আমরা যাব। তার আগে কিছু এসএমএস পড়তে চাই। আমাদের কাছে বেশ কিছু এসএমএস অলরেডি চলে এসেছে। আশরাফ আমাদের এসএমএস করেছেন ময়মনসিং থেকে। মেহেদী হাসান সামির আমাদের শেরপুর থেকে এসএমএস করেছেন, তিনি আমাদের নতুন লিসনার, আমাদের লিসনার। নাবিল আমাদের এসএমএস করেছেন। রাসেল ইউ অলওয়েজ ফাইন, ওল্ড ঢাকা থেকে। তুলনা রাজশাহী থেকে আমাদের এসএমএস করেছেন। হাউ আর ইউ ভাই? আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। একা আমাদের এসএমএস করেছেন এবং তিনি লিখেছেন যে আই এম লিসনিং। আচ্ছা, তিনি ভূত এফএম এর মধ্যে শুনছেন। সময় আমাদের উত্তরা থেকে এসএমএস করেছেন এবং ফার্স্ট স্টোরিটা তার কাছে অনেক ভালো লাগলো। লিখেছেন আই লাভ ভূত এফএম এন্ড উই লাভ ইউ টু। আমাদেরকে সিদ্দিক খান লিখেছেন জুরাইন থেকে যে আই লাভ ভূত এফএম। জিহাদ আমাদের কেরানীগঞ্জ থেকে লিখেছেন রাসেল ভাই ভূত এফএম এর কি ছায়া থাকে? খুবই ভালো কোশ্চেন করেছেন, এটা দেখতে হবে। তবে এটা তো আমরা বুঝতে পারবো না। আমরা যদি ভূত এফএম হই তাহলে ছায়া তো আসলে সবসময় নিজের ছায়া নিজের দিকে, মানে নিজের ছায়ার দিকে আর কতজন তাকায়। তুষার আমাদের মিটফোর্ড থেকে এসএমএস করেছেন। হিয়া আমাদের টাঙ্গাইল থেকে এসএমএস করেছেন এবং তিনি অনেক প্রশংসা করেছেন ভূত এফএম এর। এমডি আকাশ খান আমাদের এসএমএস করেছেন এবং এছাড়াও আমাদের শিহাব রাহাত মাইজদি নোয়াখালী থেকে এসএমএস করেছেন। আমাদের এসএমএস করেছেন মোনায়েম এবং শিনুক আমাদেরকে এসএমএস করেছেন। দেখতে পাচ্ছি সাগর সূত্রাপুর থেকে। শুভ রংপুর থেকে আমাদের এসএমএস করেছেন। সোহান লিখেছেন যে আই লাভ। আচ্ছা, তিনি ভূত এফএম অনেক পছন্দ করেন। কবি জিঞ্জিরা থেকে আমাদের এসএমএস করেছেন। পিয়াসা আমাদের এসএমএস করেছেন মুন্সিগঞ্জ থেকে এবং অনেক জ্বর নিয়ে তিনি ভূত এফএম শুনছেন সেটা জানিয়েছেন। পাপড়ি এবং ফুয়াদ ভূতের গলি থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন ভালো কিছুর অপেক্ষায় অনেকক্ষণ এবং এখন তারা সেটা পেয়ে গেছেন সেটা জানিয়েছেন। আমাদেরকে এছাড়াও প্রদীপ এসএমএস করেছেন। ফার্স্ট স্টোরিটা অনেক কুল ছিল তাই জানিয়েছেন। আমাদেরকে এসএমএস করেছেন সিদ্দিক খান জুরাইন থেকে, লিখেছেন আই লাভ ভূত এফএম। এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমাদেরকে আরো অনেকেই এসএমএস করছেন। ফেসবুকে অলরেডি দেখছি অনেকেই আমাদের এখানে কমেন্ট করেছেন এবং এখনো পর্যন্ত কমেন্ট করে যাচ্ছেন। তো যারা এখনো পর্যন্ত কমেন্ট করতে পারেনি তাদেরকে বলি যে আমাদের ফেসবুকের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radio.ফুর্তি। সেখানে গিয়ে আপনি লাইক দিয়ে কমেন্ট করে ফেলতে পারেন। এছাড়াও আমাদের আরো একটা পেজ রয়েছে যেটা হচ্ছে www.facebook.com/bhutfm.russell। এখানে গিয়েও আপনি কিন্তু চাইলে কমেন্ট করতে পারেন এবং এখানে অলরেডি আমি দেখতে পাচ্ছি বেশ কিছু কমেন্ট রয়েছে। রায়হান লিখেছেন যে তিনি ভূত এফএম একজন নিয়মিত শ্রোতা। আমি এই পেজটা নিজে এখানে ঢুকি এবং এই পেজটা মেনটেন করি, সুতরাং আপনি এখানে এসে আপনার সমস্ত কথাগুলো জানাতে পারেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি লিখেছেন প্রসেনজিৎ দাশগুপ্ত শুভ্র এই পেজটাতে, যে আশা করি ভালো হওয়ার একটা শো হবে। আমাদেরকে এছাড়াও লিখেছেন মেহেদী হাসান সাগর লিখেছেন যে তার কাছে তার খুব ভয় লাগছে। আমাদেরকে এমডি মুস্তাক লিখেছেন ভালো হচ্ছে। আমাদেরকে এছাড়াও আধারে বাউল লিখেছেন ভূত এফএম রক্স। আমি দেখতে পাচ্ছি আমাদের ফুর্তির যে ফ্যান পেজ রয়েছে সেখানে অনেকে লিখছেন এবং আমি দেখতে পাচ্ছি যে লিখেছেন রাসেল ভাই ভূত এফএম এর একজন নিয়মিত শ্রোতা এবং এটা লিখেছেন হচ্ছে রায়হান হোসেন। একই কমেন্ট দুই জায়গায় আমি চাই এবং আমি চাই যে যদি পেজে যান তাহলে রেডিও ফুর্তির পেজ এবং আমার যে পেজটা হচ্ছে দুইটা পেজেই একই জিনিস বা একই ভাবে জানাবেন, তাহলে আমরা দুইটা দেখতেই সুবিধা হবে। আমি দুটাই চেক করব এবং দুটাতেই আমি আছি, সুতরাং আমি রিপ্লাই গুলো যদি কোনো রিপ্লাই দরকার হয় সেটা আমার কাছ থেকে ইনশাল্লাহ পাবেন এবং এই পোস্ট গুলো আমরাই দেই। সো আপনার আর কনফিউজড হওয়ার কোনো দরকার নাই। আপনি দুটা পেজে এখন একদম পুরোপুরি মানে কি বলবো যে স্থির থাকতে পারেন। একটা হচ্ছে www.facebook.com/radio.ফুর্তি আর একটা হচ্ছে আমি একটু আগেও বললাম আরো একবার বলি www.facebook.com/bhutfm.russell। লাইক দিয়ে কমেন্ট করুন। পেজটা নতুন যেহেতু আপনাদের লাইক দিয়ে তারপরে কমেন্ট করাটা বেটার হবে। আমি চলে যাই আলিফের কাছে। আলিফ, আপনার ঘটনা শুনি। আপনার ঘটনাটা কোথায় ঘটেছিল এবং আপনি গতদিন এসেছিলেন যখন তখন আপনি বলেছিলেন যে একটা ঘটনা বাকি আছে, সেই ঘটনাটা গায়ে মানে গা শিরশির করার মতো, সেই ঘটনাটা আমরা শুনি একটু। আসসালামু আলাইকুম লিসেনার্স। রাসেল ভাই, শুরু করার আগে ছোট্ট করে একটি কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে গত সপ্তাহে যখন এসেছিলাম তখন আপনাকে বলেছিলাম যে আমি একজনকে নিয়ে আসব, যার কথা আপনাকে বলেছিলাম যে সে ডিরেক্টলি সামনে কিছু abnormal কিছু নিয়ে আসতে পারে। তো তার সাথে আমি গতকালকে কথা বলি যে উনি কি রাজি কিনা এখানে আসবার জন্য। তো মোটামুটি তাকে আমি রাজি করিয়েছি। তো উনি যখন চলে যায়, ছোট করে বলি, উনি যখন চলে যায় আমি বাসার দিকে হাঁটছিলাম। তো আমি বাসায় যাওয়ার পথে আমার পিছনে, আমার চুল বেশি বড় না, ছোট ছোট চুল, হঠাৎ করে দেখলাম যে আমার পিছন দিকে যেন চুলের মাঝখানে একটা আঁচড় দিল। পেছনে তাকিয়ে দেখি কেউ নাই।
বাসায় চলে আসলাম, মনে হচ্ছিল কিছু একটা ঘটলো আমার সাথে। তো খুব শীঘ্রই মনে হয় তাকে আমরা রেডিও ফুটেজে নিয়ে আসতে পারবো। ইনশাআল্লাহ। তো ওকে। নেক্সট যেটা ঘটনাটা বলতে যাচ্ছিলাম, এটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের, খুবই ঘনিষ্ঠ ফ্রেন্ড ছিল, আমার ছোটবেলায় একসাথে খেলতাম। তো সেই ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা 1999 সাল থেকে শুরু করছি। হুম হুম। তো 1999 সালে ধানমন্ডি থেকে ওরা শিফট হয়ে চলে যায় হচ্ছে, যেহেতু আঙ্কেল গভর্নমেন্ট চাকরি করতো, হুম হুম। রাসেল ভাই শিফট হয়ে চলে যায় হচ্ছে খাগড়াছড়ি। আচ্ছা। তো খাগড়াছড়িতে ওরা যে বাসাটায় ওঠে, সেই বাসাটা ছিল আপনার একতলা বাংলো, এবং এই বাংলোতে আঙ্কেল আন্টি দুইজনে গভর্নমেন্ট জব করতো এবং ওর কোনো ভাই বোন ছিল না। হুম হুম। বিধায় ওই বাসায় একটা কাজের মেয়ে আসে এবং দারোয়ান একটি কাজের মেয়ে দিয়ে যায়। হুম। তো সেই কাজের মেয়েটা ওর খেলার সাথী সহ বাসার যত সব হাউস হোল্ড কাজগুলো করতো, টুকটাক কাজগুলো। আচ্ছা। তো মেয়েটার নাম ছিল হিয়াংশি, মারমা, মানে মারমা ইয়াদের ট্রাইবাল আর কি। আচ্ছা, এটা আপনাদের ফ্যামিলির স্টোরি, তাই না? হ্যাঁ, family। আপনাদের ফ্যামিলির স্টোরি। ওকে। এবং আপনি বলছিলেন যে যার ঘটনা বলছেন তিনি এখনো জীবিত, মানে মানে যার কাছ থেকে ঘটনাটা আপনি শুনেছেন, যাদের ফ্যামিলির ঘটনা, তাদের মধ্যে এখনো একজন মেম্বার বেঁচে আছেন, এবং আপনি আমি তার কাছ থেকে এই ঘটনাটা পাচ্ছি। মানে এটার জন্য আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেকবার জিজ্ঞেস করতে হয়েছে তাকে। তো ওই দিন আপনার মানে যাওয়ার পরে যখন মেয়েটিও বাসায় জয়েন করে, তো প্রায় কাজকর্ম এবং বিভিন্ন রকমের মানে ওর বাসায় থাকতো, ওর সাথে কথাবার্তা বলতো, খেলতো। তো রাত্রেবেলা চলে যেত মেয়েটা। 2-3 মাস পর খাগড়াছড়িতে হঠাৎ করে, যেহেতু আমি যার কাছ থেকে পাচ্ছি, তো সে ডিরেক্টলি বললো যে ঘুমের মধ্যে আমার যে ফ্রেন্ড সাদিয়া হঠাৎ করে কেঁপে উঠে ডাকাডাকি চিল্লাচিল্লি বাসার সবাইকে এক করে ফেললো, এবং কাছে যাওয়ার পর জিজ্ঞেস করলো কি হয়েছে। বলল যে আম্মু, আমার ওই যে একটু আগে না হিয়াংশি আমার রুমের জানালাটা দিয়ে নক করে আমাকে জাগানোর পরে আমাকে অনেকবার জোরাজুরি করলো, কি বলে আমাকে রামবাড়িতে নিয়ে যাব, ওখানে নাকি অনেক খাবার আছে। হিয়াংশি খুব ভালো, মানে গরিবের সন্তান মেয়ে, তো ওর মা বলতেছে তুই এগুলি উল্টা পাল্টা কি বলতেছিস, জানালা টালানা লাগানো, এখানে কে ডাকবে তোকে? বলে না আম্মু, আমাকে এতক্ষণ ডেকে অনেকক্ষণ জোরাজুরি করার পরে আমি গেলাম, এবং এই অন্ধকারের মধ্যে আম্মু হঠাৎ করে এই উঁচু নিচু জায়গার মধ্যে আমি গিয়ে দেখি অনেকগুলো মানুষ, অনেক খাবার, সবাই খাচ্ছে কিন্তু কোনো খাবার শেষ হচ্ছে না। আমি না ওখানে আর কিছু মনে নাই। এরপরে আমি উঠে দেখি মা, আমি না খাটের উপরেই। তো মানে আন্টি বলল যে তুই মা স্বপ্ন দেখছিস রে, তুই ঘুমাই যা। এরপরে রাসেল ভাই ঠিক পরের দিনই ওই মেয়েটা ওই পরের দিন আসে নাই। তো আসার পরে না আসার কারণে দারোয়ানকে জিজ্ঞেস করে যে কি ব্যাপার, কি হয়েছে? বলে যে খালাম্মা ও তো অসুস্থ। তো খালাম্মা ও তো অসুস্থ। তো বিকালবেলা আন্টি হাঁটতে যাওয়ার পরে ওর বাসার দিকে যায়, গিয়ে দেখে যে আসলে মেয়েটা শয্যাশায়ী এবং অসুস্থ অবস্থায় বিছানায় পড়া। তোর বাবা মাকে কিছু টাকা পয়সা দিয়ে আন্টি চলে আসে। ঠিক পরের দিনই মেয়েটা আবার কাজ করতে আসে। তো আন্টি জিনিসটাকে নর্মালি ভাবে নেয়। আন্টি নিজে দেখে মেয়েটা কাজ করতেছে, সারাক্ষণ কাজকর্ম করে চলে যায় রাতের বেলা। তো ওই দিন রাতে ঠিক একই ভাবে সাদিয়া আপনার চিল্লাচিল্লি করে সবাইকে জাগিয়ে তুলে জিজ্ঞেস করতে থাকে যে আম্মু আবারও না ও আসছে। কিন্তু ওই দিন বলে যে আমি ওর সাথে যাই নাই, ও না তোমাদের উঠার সাউন্ড শুনে পালায় যায়। আঙ্কেল পিছনে গিয়ে দেখে সত্যি সত্যি পেছনে একটা দরজা খোলা। পরের দিন সকালবেলা দারোয়ানকে জিজ্ঞেস করে আচ্ছা কি হয়েছে, ও এরকম প্রতিদিন রাত্রেবেলা ওকে ডাকে কেন? যেহেতু আগের দিন রাতে দরজাটা খোলা পেলো, তো ভাবলো যে হয়তো সত্যি আসতেও পারে। দারোয়ান বলে আম্মা, খালাম্মা, ও আসবে কোথা থেকে, ও তো অসুস্থ। তো পরে দারোয়ান নিজেও জানতো না বিষয়টা। পরের দিন দারোয়ান জানে খালাম্মা ও তো মানে ওই মেয়েটা মানে অসুস্থ থাকার কারণে মারা যাওয়ার খবরটা পরের দিন দেয়, যে আপনি যেদিন ওদের বাসায় গেলেন না বিকালবেলা, ওই দিন রাতেই মেয়েটা মারা যায়। তো আন্টি জিনিসটাকে খুব বেশি মানে জিনিসটাকে অ্যাবনর্মালি নেয়। তো পরের দিন কাজ করলো কিভাবে? আপনার ওই মুহূর্তে আন্টি বললো যে ঠিক আছে, এরকম তো থাকা যাবে না। প্লাস ওই সাদিয়াও জিনিসটাকে একটু ডিফারেন্ট ভাবে বলতেছে যে থাকা যাবে না, তো ওরা ঢাকায় চলে আসে। সরি রাসেল ভাই, আমি ভুল বললাম, পঞ্চগড় চলে গেছে।
শিফট করে পঞ্চগড় যায়। পঞ্চগড় যাওয়ার পরে তিনতলা বাড়িতে আন্টি কিছু স্টুডেন্ট পড়াতো তো আপনার চারজন স্টুডেন্ট পড়াতো, এবং ওর এই মুভমেন্টের কারণে এইসব ডিফারেন্ট আপনার মুভমেন্টের কারণে হঠাৎ করে রাত্রেবেলা চিল্লে উঠছে। এইসবের কারণে আন্টি বললো যে না, আমার মেয়েকে আমার নিজেকে সময় দিতে হবে, আমি আর গভর্নমেন্ট জবটা করব না। উনি আর না করে আপনার বাসায় কিছু স্টুডেন্ট Full পড়াতো, time, ফুল মানে মানে full সারাক্ষণ time ওর বাসায় সাথেই থাকতো। থাকছে, যে ওকেই সময় দিচ্ছে। তো চারজন স্টুডেন্ট পড়াতো এবং ওর সাথে আপনার সাদিয়া পড়তো। মাঝে মাঝে ওদের সাথে সাদিয়াও বসে পড়তো পড়াশোনার জন্য। হঠাৎ করে একদিন আন্টি সবাইকে মানে টাস্ক দিয়ে রান্না করতে চলে যায়, ওনার ভাষা মতে আমি রান্না করতে চলে যাই, এবং হঠাৎ করে আমাকে সাদিয়া জিজ্ঞেস করে, আম্মু মানে তুমি কি আরেকজন স্টুডেন্ট পড়াচ্ছ কিনা? ও যেটা দেখলো বলে যে একটা মেয়ে আসছে, মেয়ে এসে মানে শীতকাল রাসেল ভাই ওই দিন সবাই মনে করেন সোয়েটার বা চাদর গায়ে দিয়ে আসছে, ওই মেয়েটাও চাদর গায়ে দিয়ে অবস্থায় আসা। এটা 2000 সালের ঘটনা। চাদর দিয়ে এসে হঠাৎ করে রুমে ঢুকলো এবং ঢুকে ওদের সাথেই পড়তে বসলো। পড়ার মাঝখানে হঠাৎ করে 10 মিনিটের গ্যাপে মেয়েটা চলে যায়। তো জিজ্ঞেস করতে থাকে যে আম্মু তুমি কি আরেকটা স্টুডেন্ট পড়াচ্ছ নাকি? তখন আন্টি বলে যে না, কইতো তোমরা তো 4 জন পড়ো, আমি তার স্টুডেন্ট পড়াই না। জিনিসটা আন্টির কাছে খুব মানে হতভম্ব হয়ে যায় আন্টি ওর কথাটা শুনে। ঠিক ওই দিন রাতের ঘটনা। ওই দিন রাতে ও আবার রাত্রেবেলা চিল্লিয়ে ওঠে এবং সবাই মানে আন্টি আঙ্কেল দুইজনে রুমে যায় এবং রুমে গিয়ে দেখে যে ও কাঁপছে এবং কাঁপাকাঁপি করে বলছে যে আম্মু এই জানালা দিয়ে একজন আসলো, এবং এটা হচ্ছে সেই মেয়েটা যে মেয়েটা আজকে ওদের বাসায় আসছিল এবং বলছে যে তুমি কি রামবাড়ি যাবা নাকি, ওখানে অনেক খাবার আছে। এইটা হচ্ছে দ্বিতীয় সাইন। এরপর থেকে আন্টি দেখলো যে না, আমার মেয়েটার অবস্থা বেশি ভালো না, এবং রাসেল ভাই মুভমেন্ট গুলো এরকম যে ও হঠাৎ করে কিছু লেখালেখি শুরু করছে, দেয়ালে আঁকাআঁকি শুরু করছে, কিছু পেলেই হাতের সামনে কিছু পেলেই লেখালেখি স্টার্ট করে দেয়, দেয়ালে লেখালেখি করছে এবং লেখছে একটা নামে হিয়াংশি, অন্য কিছু লেখছে না, কোনো ডায়ালগ লেখছে না, কোনো কিছু না, খালি হিয়াংশি লেখছে। মনে করেন আন্টি কারো বাসায় যাচ্ছে, লিপস্টিক ব্যাগের থেকে লিপস্টিক বের করে নিয়ে হিয়াংশি লেখে রাখছে, লিপস্টিক দিয়ে হিয়াংশি লেখা হাতের মধ্যে লেখছে। তো আস্তে আস্তে রাসেল ভাই ওদের মুভমেন্ট প্রতিটা আত্মীয়র বাসায় কমে যায়, মানে প্রতিটা আত্মীয়র বাসায় ওর এই ওদের মুভমেন্টটা কমে যায়, কারণ হঠাৎ ও একটু অ্যাবনর্মাল অ্যাটিটিউড শুরু করে। এবং হিয়াংশি বলেই রাত্রেবেলা মাঝে মধ্যে ঘুম ভেঙে মানে সবাইকে জড়ো করতো হিয়াংশি বলে। তো এই রোগটা ওর কাছে তৃতীয়বারের মতো ধরা পড়ে যখন ওরা লালমনিরহাটে শিফট হয়, আবার জায়গা চেঞ্জ করলো এবং ওরা মোটামুটি ফেড আপ যে এই একটা কারণে আমি বারবার জায়গা চেঞ্জ করছি। লালমনিরহাটে যখন জায়গা চেঞ্জ করলো, তো ওইখানে যাওয়ার পরে আবার ওইখানে একতলা বাড়ি, এবং ওইখানে আপনার ওর মধ্যে যে রাসেল ভাই বলেছি যে কিছুক্ষণ পর পর হয় ভালো হচ্ছে, কেউ খারাপ হচ্ছে, আবার দেখা যায় 7 দিন ঠিক আছে, আবার 2 দিন ঠিক নাই, 2 দিন উল্টাপাল্টা কাজ করছে, সেই লেখালেখি করছে, দেয়ালের মধ্যে উল্টাপাল্টা আঁকছে। তো হঠাৎ একদিন শুক্রবার ছিল এবং আঙ্কেল জুম্মার নামাজ পড়তে যায়, 2001 সালের ঘটনা রাসেল ভাই। আঙ্কেল জুম্মার নামাজ পড়তে যায় এবং দুপুরবেলা ওই সময় ও পড়াশোনা করছিল। তো ওই বাসার যে কাজের বুয়া ছিল, কাজের বুয়ার একটা ছেলে ছিল, ছোট ছেলে, 3 বছরের একটা বাচ্চা, হঠাৎ করে কান্না করতে করতে আন্টির কাছে রান্নাঘরে আসে। আন্টি যেভাবে দেখলেন যে রান্নাঘরে এসে বলে যে আম্মু আমাকে ওই আপা মারছে কি হয়ে কানটা কেটে গেছে। তো তুই ওকে মারছিস কেন জিজ্ঞেস করতে যখন যায়, তখন বলে আম্মু ও আমার কানের মধ্যে এসে ফিস করে বলে তুমি কি রামবাড়ি যাবা, ওইখানে একই ঘটনা আবার, তুমি কি রামবাড়ি যাবা, ওখানে অনেক খাবার আছে। জিনিসটা মানে রাসেল 3 বছরের বাচ্চা সম্ভব না, এত সুন্দর করে গুছিয়ে। প্রথম কথা তো জানারই কথা না, দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি 3 বছর একটা বাচ্চা কেন এরকম ধরনের আর ওখানে কোনো রামবাড়ি বলতে কিছুই নাই, রাইট, খাগড়াছড়িতে এরকম কিছুই নাই রামবাড়ি বলতে। তাহলে এটা কোথা থেকে আসলো? আন্টি জিনিসটাকে আবারও বেগতিক মনে হচ্ছে যে না, ওর মেয়ের অবস্থা খুবই খারাপ। ঢাকায় এসে একজন সাইকিয়াট্রিস্ট দেখায়, এবং সাইকিয়াট্রিস্ট দেখানোর পরে অফেয়ারে শুনেছি খুবই জনপ্রিয়, মানে খুবই নাম করা একজন সাইকিয়াট্রিস্ট দেখানোর পরে, এবং তার কাছে সেই রেকর্ডটা আছে রাসেল ভাই। সাইকিয়াট্রিস্ট দেখানোর পরে ওই সাইকিয়াট্রিস্ট তাকে গভীর নিদ্রার ওষুধ দেয়, এবং ওষুধ দেওয়ার পরে বলে যে না, ওর অবস্থাটা আসলেই
খুব একটা ভালো না, সন্দেহজনক অবস্থা। এবং তিনি তো মনে করছেন যে মানে মেন্টালি উনি মনে করছিলেন যে এইটা হচ্ছে এক ধরনের মানে অফেন্সিভ একটা মানে ঘটনা ঘটতে যাচ্ছে ওর সাথে, কারণ হঠাৎ করে যে এই এটা তো বাড়া শুরু সিচুয়েশন, করলো হিয়াংশি যখন মারা গেছে তখন থেকে, না? এটা যেদিন মারা যায় ওদিন থেকে, ওই দিন থেকে শুরু ওদিন হয়ে থেকেই গেছে, শুরু। একদম ওই দিন থেকে শুরু হয়েছে। ওকে, তারপরে? এবং খুব বেশি সময় যে ওই হিয়াংশির সাথে থেকেছিল সেটাও তাও কিন্তু না। না, খুব বেশি হলে 2 মাস 2 মাস। তারপরে যখন হচ্ছে মানে ওকে যখন আমরা ওই জায়গায় ছিলাম যে নিদ্রার ওষুধ দিল, তারপরে কি হলো? হ্যাঁ, নিদ্রা ওষুধ দিল। যখন নিদ্রা ওষুধ দেওয়ার পর থেকে দেখা যায় যে যেদিন নিদ্রা ওষুধ দিচ্ছে এর পরের দিন ও স্কুল যেতে পারছে না। আর নর্মালি ওর এই বিহেভিয়ার, এই অ্যাটিটিউডের কারণে স্কুলেও যাওয়া আসা কমে যাচ্ছিল। পড়াশোনার দিকে ওর মন বসছিল না, ওর মন বসছিল খালি একটা পেন্সিলের দিকে আর খালি কাগজের দিকে। কাগজ কুটি 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 করে ছোট ছোট করে লিখবে হিয়াংশি, এটা ওর রেগুলার স্বভাব ছিল। আর দেয়াল তো আছেই। ঢাকায় শিফট হয়ে গেলে এবং দুইজনই চাকরি, আগেই তো আন্টি ছেড়েছে, এবার আঙ্কেলের পালা, দুইজনই চাকরি ছাড়লো, ঢাকায় চলে আসলো। লালমাটিয়ার একটি বাসার ভিতরে যখন ওরা আপনার নানার বাড়িতে, মানে সাদিয়ার নানা বাড়িতে ওরা যখন উঠলো, ওঠার পরে মোটামুটি আত্মীয় স্বজনের কাছে জিনিসটা জানাজানি হয়ে যায় এবং বাসায় সবাই থাকতো, লোকজন দিয়ে ভরা ছিল। তো হঠাৎ একদিন রাসেল ভাই, এটা হচ্ছে আন্টির চোখে ধরা পড়ে। এরকম অ্যাবনর্মাল মুভমেন্টটা প্রায় হতো। এই যে আমি আগেও বলেছি 7 দিন ভালো থাকে, হয়তো 2 দিন ভালো থাকতেছে না। 7 দিন যেদিন ভালো সেদিন একদম নর্মাল, আম্মু কি করছো, টিভি দেখছে, নর্মাল মুভমেন্ট। যেদিন খারাপ থাকছে সেদিন সে সারাক্ষণ মানে পাগলের মতো এদিক ওদিক নড়াচড়া করতো এবং সারা দেয়াল ভরে ফেলতো। দেয়ালের মধ্যে আগেই লেখা, সেটার উপর দিয়ে আবার লিখতো। আচ্ছা, তারপরে? তো ওই দিন সন্ধ্যার সময় আন্টি দুধ নিয়ে রুমে যাচ্ছে। তো ওই রুমটা ও আন্টি কিছুক্ষণ আগে দেখে গেছে ও শুয়েছিল, মানে ঘুমায়নি, শুয়ে আছে সন্ধ্যার দিকে। তো অন্য রুমের লাইট পড়ছে, ওই রুমের লাইট অফ ছিল। আন্টি হঠাৎ করে রুমে দেখে, মানে ঢুকতেই পড়লো যে ও একজনের সাথে কথা বলছে, খাটো একজন মেয়ের সাথে কথা বলছে। মেয়ে, চুল আছে, মেয়ে। হঠাৎ করে লাইট জ্বালো, কিন্তু আর কাউকে দেখতে পেলো না, ইনস্ট্যান্ট ভ্যানিশ হয়ে গেল। এবং ওর মাকে দেখে ওর চোখ বড় বড়, তো হঠাৎ করে দৌড়ে গিয়ে জাপটে দিল, মা তোর কি হয়েছে? তখন ও আঙ্গুল দিয়ে দেয়ালের দিকে যেখানে পয়েন্ট করলো সেখানে বিশাল বড় করে লেখা হিয়াংশি। কিন্তু এই লেখাটা রাসেল ভাই একটা মানে কালো রং দিয়ে লেখা, ওই রংটা ওখানে ছিল না এবং কেউ যদি ওই রংটা নিয়ে আসতো দেখতে পেত। তো এরপরে ঠিক এটা এপ্রিল মাসের ঘটনা, এপ্রিল মাসের 12 তারিখে। এরপর থেকে রাসেল ভাই মানে ওই কয়েকদিনের মধ্যে ওর আরো অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেল, যে দেখা যায় যে হাতের মধ্যে লিখছে এবং হাতের মধ্যে কিছু শার্প কাটিং ইনস্ট্রুমেন্ট ইউজ করছে, ব্লাড বের করছে, ব্লাড দিয়ে লিখছে। এরকম হতে 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 লাস্ট মোমেন্টে যখন পাচ্ছে না তখন আপনার নিয়ে গেল হচ্ছে ইন্ডিয়াতে। ইন্ডিয়া থেকে বাংলাদেশে ব্যাক করবার পরে এটা হচ্ছে জুন মাসের 27 মেবি, ওই মাসে আপনার রাতের বেলা রাত 3টার দিকে ঘুম থেকে উঠে একটা চিৎকার পায় এবং রুমে যাওয়ার পরে দেখে যে ওর হাত থেকে মানে হাতের রক কাটা এবং যে রক্তগুলা বের হচ্ছে সে রক্ত দিয়ে লেখা হিয়াংশি। এটা ওনার মাই বলেছেন, ওটার মাই বলেছে। খুব অস্বাভাবিক, কিন্তু ওনার মা এটাও বলেছেন যে হিয়াংশি লেখা রক্ত দিয়ে, হিয়াংশি দেখা মানে রক্তের যে মানে রক্ত যে পড়েছে গড়িয়ে গড়িয়ে, এটা যদি কেউ হাত দিয়ে টেনে লিখতো এটা বোঝা যেত, মানে একদম সুন্দর করে, মানে পরিষ্কার না কিন্তু লেখা হিয়াংশি। মারা যায় তারপরে? হ্যাঁ, মেয়েটা সুইসাইড করে এবং আপনার এরপর তো আপনাকে বললাম 2009-এ ওর বাবা মারা যায়, মানে আঙ্কেল নিজে মারা যান, উনিও হার্ট অ্যাটাক করে মারা যান। এখন স্টিল ওই পরিবারে খালি আন্টি একা বেঁচে আছেন এবং তার কাছ থেকে রাসেল ভাই আপনি বুঝতে পারছেন আমার কত কষ্ট হয়েছে। ব্যাপারটা খুবই দুঃখজনক, ব্যাপারটা খুবই কষ্টজনক এবং ব্যাপারটা মানে এরকম ব্যাপার আসলে যাদের সাথে ঘটে তারাই শুধু বুঝতে পারে। থ্যাংক ইউ আলিফ। আমাদের ইমিডিয়েটলি একটা ব্রেক নিতে হবে এবং ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসবো আপনার কাছে। ইন দ্য মিন টাইম আপনারা যারা SMS করছেন তাদেরকে বলি, মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যারা আমাদের ইমেল করতে চান তারা চলে যান bhutfm@radiofuርቲ.fm এই অ্যাড্রেসে এবং সেখানে গিয়ে ইমেল করুন, মানে অর্থাৎ এই অ্যাড্রেসটা মাথায় রাখুন এবং ইমেল পাঠাতে আপনাদের এটা খুব হেল্প করবে, মানে এটাই আমাদের অ্যাড্রেস। আর যারা আমাদের ফেসবুকে কমিউনিকেট করতে চান তারা চলে যান www.facebook.com/radio.furti। এছাড়াও আপনি যেতে পারেন www.facebook.com/bhutfm.rathel। এই দুটাতে আপনারা যে ইচ্ছা করলে কমেন্ট করতে পারেন এবং আপনাদের অনুভূতি কথা জানাতে পারেন, লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন। চলে আছে একটা বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM, the night comes alive with grabbing force.
দ্যাটস রাইট, ঘড়িতে সময় রাত 12:32 শুনছেন সবসময় রেডিও পূর্তি 88.0 FM। আর সবচেয়ে বড় কথা যে কথা বেশি বলার একেবারেই সময় নেই। আজকে অনেক অনেক গেস্ট রয়েছেন, সুতরাং তারা তাদের ঘটনাগুলো বলবেন এবং প্রত্যেকটা ঘটনায় একটা চাইতে আরেকটা বেটার, এরকম একটা অবস্থা। আচ্ছা, ওয়ালিদ লিখেছেন সেকেন্ড স্টোরি ওয়াজ ভেরি গুড। আই থিঙ্ক সো যে সেকেন্ড স্টোরি আসলে অনেক সুন্দর ছিল। অপরাজিতা লিখেছেন যে রাসেল প্লাস ভূত এফএম লটস অফ লাভ। আমাকে লিখেছেন আকিব খুলনা থেকে যে সামন স্পেশালের সাথে শুনছি। ও আচ্ছা, আমাদেরকে তাবা লিখেছেন হ্যাপি বার্থডে তাজুল। আমাদেরকে তাহা লিখেছেন যে আচ্ছা, আমাদেরকে নওশিন চট্টগ্রাম থেকে লিখেছেন রাসেল ভাই ভূত এফএম এর আজকের ঘটনাগুলো অনেকেরই ভালো লাগছে, অনেকে আজকে প্রশংসা করছেন ভূত এফএম এর। এবং নাইম আমাদের কুষ্টিয়া থেকে লিখেছেন রাসেল ভাই ভূত এফএম অ্যাপটার অ্যাড্রেসটা একটু বলবেন। হ্যাঁ অবশ্যই, রেডিও ফুর্তি লিখলেই হবে। আপনি অ্যাপ স্টোরে যান বা গুগল প্লেতে যান, আর যদি আপনি SMS পাঠানোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার রিপ্লাই SMS পেয়েছেন, যেখানে অলরেডি আপনি লিঙ্কটা পেয়ে গেছেন। আমাদেরকে রনি লক্ষ্মীপুর থেকে SMS করেছেন এবং এটা তার ফার্স্ট SMS। আমাদেরকে সানি লিখেছেন টাঙ্গাইল থেকে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অসম এবং এটার ক্রেডিট গোজ টু মাসুম। আমাদেরকে এছাড়াও লিখেছেন সাব্বির শিকদার ফ্রম নারায়ণগঞ্জ। এছাড়া আমাদেরকে নাইম খুলনা থেকে SMS করেছেন, শরীফ চট্টগ্রাম থেকে SMS করেছেন। তিনি লিখেছেন সেকেন্ড স্টোরি ইজ ট্রু। আচ্ছা, দেখা যাচ্ছে অনেক প্যাথেটিক লেগেছে জিনিসটা। আমার কাছে অনেক আমার কাছেও লেগেছে, অবশ্যই কষ্টের আছে। ব্যাপারটা খুব অদ্ভুত না যে একটা মানুষ হঠাৎ করে মারা গেল, তারপর থেকেই এরকম অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। ফেসবুকের কমেন্ট গুলো আমার খুব পড়তে ইচ্ছা করছে, আরো SMS পড়তে ইচ্ছা করছে, কিন্তু আমি জানি না যে টাইম কুলাতে পারবো কিনা। একটা ঘটনা আগে শুনে আসি, হ্যাঁ, না হলে আবার মাঝখানে বিজ্ঞাপনের একটা ব্রেক থাকতে হবে। সুতরাং বুঝতেই পারছেন, ঘটনায় চলে যাই। আপনার নামটা প্লিজ আরেকবার বলবেন, তারপরে ঘটনায় যাবো। আরেকবার বলতে হবে। হ্যালো লিসেনার্স, আমি তাজুল। আবারও আমার সবচেয়ে ইন্টারেস্টিং যে ঘটনাটা সেটা নিয়ে আসলাম। তাজুলের কাছে অনেক ঘটনা আছে, তাজুল পরবর্তীতে হ্যাঁ, আবার আসবেন। আমি- আজকে সব শেষ করে যাবেন, আপনি না, বুঝতেই পারছেন আজকে শেষ করা টাইম যাবে না কেমন ভাবে আসলে। যায় আসলে। হ্যাঁ, সেটাই। ওকে, যাই হোক, এই ঘটনাটা হচ্ছে আমার নিজের বড় বোনের সাথে ঘটে যাওয়া ঘটনা। 2010-এ সে আপনার একটা অফিসিয়াল ট্রেনিং এর জন্য আর কি, অফিস পারপাস ট্রেনিং এর জন্য সে ইন্ডিয়াতে যায়। ইন্ডিয়ার গুরগাঁওতে এই ঘটনাটা ঘটে যাওয়া। তো আই মিন আপুর অফিসের আর কি এই ট্রেনিং এর জন্য বিভিন্ন কান্ট্রি থেকে কিছু মানুষ আর কি, তাদের যে বিভিন্ন কান্ট্রিতে যে ব্রাঞ্চ গুলো আছে সেই ব্রাঞ্চ থেকে বিভিন্ন মানুষদের পিক করে এখানে পাঠানো হতো আর কি ট্রেনিং এর জন্য। তো যাই হোক, তো আপু আর কি ওই গ্রুপের অন্যান্য মেম্বার্স এর সবচেয়ে আগে আর কি আপু ওখানে চলে যায়। একদিন ওরা আসার একদিন আগে আর কি আপু চলে যায়, সরি 2 দিন আগে চলে যায়। তো আপুর মুখ থেকে যতটুকু আমি শুনলাম আর কি সেভাবেই বলি। তো আপু যেদিন পৌঁছালো আর কি গেস্ট হাউসে সন্ধ্যায় আর কি, সন্ধ্যার দিকে। তো আপু পৌঁছানোর পর ওখানে আমি আগে একটু বর্ণনা দিই জায়গাটা। সেটা হচ্ছে আপনার ওটা একটা ল্যান্ড লর্ড থেকে নেওয়া, আমি যতটুকু শুনলাম আর কি, একটা প্রাসাদ আর কি। আচ্ছা, খুবই সুন্দর, খুব সুন্দর জায়গা। আপনার সকালবেলা ময়ূর দেখা যেত, বাসার সামনে ময়ূর চলে আসতো আর কি, খুব সুন্দর জায়গা। যাই হোক, এবং খুব বিরাট এলাকা, মানে জায়গা নিয়ে জুড়ে বাসাটা, এবং বাউন্ডারি দিয়ে ঘেরাও করা। আর ওখানে যে কেয়ারটেকার ছিল এবং কুক ছিল তারা হচ্ছেন হাজবেন্ড ওয়াইফ। তারা খানিক দূরেই আর কি তাদের নিজেদের পার্সোনাল বাড়ি। তারা জাস্ট গেস্ট যখন টাইমলি আসতো আর কি, তাদের কাজ শেষ করে আবার চলে যেত। তো যাই হোক, আপু যাওয়ার পর তার সাথে কুক এবং অন্যান্য আদার্স যে মানুষরা আছেন তাদের সাথে পরিচয় হয়। এরপর হচ্ছে আপু রেস্ট নেওয়ার জন্য আর কি সেকেন্ড ফ্লোরে চলে যায়। আর এর মধ্যে আর কি আপু একটা জিনিস লক্ষ্য করে যে অন্যান্য যে মানুষগুলো আছে ওরা খুব তাড়াহুড়া করছিল আর কি। তো আপু জিজ্ঞেস করে যে তোমরা এত আসলে, আপু মনে করে ভাবে যে আসলে সে আসছে এই জন্য হয়তো বা তারা তাড়াহুড়া করছে। তো আপু বলে যে তাদেরকে রিল্যাক্স আর কি নর্মাল করার জন্য বলে যে না, আপনারা নর্মালি কাজ করেন, আমার কোনো তাড়া নেই, আমি একা মানুষ, অন্যান্য গেস্ট আরো 2 দিন পরে আসবে। তো ওরা বলে না, আসলে এটা না, আমাদের 8টার মধ্যে কাজ করে চলে যাওয়ার একটা আর কি রুটিন আছে, আমরা 8টার মধ্যেই সব কাজ শেষ করি। তো আপু বললো 8টার মধ্যে কেন? ও যে এটা অফিসিয়াল, এটা আসলে বলা যাবে না আপনাকে। তো আপু এটা আসলে মাথায় নেয় না। আপুর মতো চলে যায় আর কি সেকেন্ড ফ্লোরে যাওয়ার পর আর কি আপু ফ্রেশ হওয়ার জন্য তো শাওয়ার চিন্তা করে যে একটা শাওয়ার নেওয়া যাক, এত দূর থেকে জার্নি করলো।
তো যে আর কি শাওয়ারে গেল, আপনার যাওয়ার সাথে সাথেই দেখা যায় আর কি 2-3 মিনিট পরই লোডশেডিং। আচ্ছা। তো আপু চিন্তা করে আসলে এত বড় বাড়ি নিশ্চয়ই তাদের নিজস্ব একটা আপনার ব্যাকআপ সিস্টেম আছে ইলেকট্রিসিটির। তো আপু ওয়েট করতে থাকে ওই আপনার বাথরুমে ওয়েট করতে থাকে। তো এরকম 7 মিনিট করে মোটামুটি একটা ছোট শাওয়ার নিয়ে বের হয়ে তো নিচে আসে। নিচে এসে আপু রীতিমতো দেখে যে লাইট জ্বলছে। আচ্ছা। তো আপু পরে কিচেনে যায়, কিচেনে গিয়ে দেখে কুক রান্না করছে কি মানে তার ওয়াইফ আর কি আপনার গার্ডের। তো তাকে জিজ্ঞেস করে যে কি ইলেকট্রিসিটি চলে গিয়েছিল নাকি। তো কুক বলল যে মানে হিন্দিতে বলে আর কি, তারা বলে যে হ্যাঁ ইলেকট্রিসিটি গিয়েছিল, বাট ওটা তো 2 মিনিটের মধ্যেই চলে আসছে, কারণ আমাদের এখানে ব্যাকআপ সিস্টেম আছে, জেনারেটর আছে। তো আপু খুব অবাক হয়। আপু বলে যে তুমি কি শিওর এটা 2 মিনিটে চলে আসছে? বলে হ্যাঁ 2 মিনিটে চলে আসছে। আপু বলে না, আমার পাক্কা মনে আছে তোমার 7 মিনিট থেকে 15 মিনিটের মতো আমি বাথরুমে ছিলাম। তো কুক বলে যে আসলে মনে হয় এটা তোমার মনের ভুল, নতুন জায়গায় আসছো, মনের ভুল হতে পারে, আমার মনে হয় না, কারণ আমি দেখলাম যে 2 মিনিটের মধ্যে কারেন্ট চলে আসছে। তো আপু এটাকে অত পাত্তা দেয় না। তো আপু ঘুমিয়ে পড়ে। সেদিন রাতে আর তেমন কোনো সমস্যা হয় না। পরের দিন যেটা ঘটনা, তো পরের দিন সকালে আপু ওখানে অফিসে যায়। অফিসে গিয়ে যথারীতি তার কাজ শুরু করে। এরপর আবার বিকেলে ব্যাক করে গেস্ট হাউসে ব্যাক করার পর ওদের সাথে আবার দেখা হয়, কথাবার্তা বলে। তো ওদেরকে জিজ্ঞেস করে কি রান্না করছো, নর্মাল আর কি কথাবার্তা হয়। তো যাই হোক, তো আপু ফ্রেশ হয়ে আবার আপনার সন্ধ্যার দিকে নিচে নামে। ড্রয়িং রুমে ট্রেডমিল ছিল, আপু ট্রেডমিলে আর কি আপনার ব্যায়াম করছিল। তো ওই সময় আপু শুনতে পায় যে রান্না করছে আর কি, রান্নাঘরে কিচেনে আর কি আপনার রান্না করার মতো সাউন্ড আসছে, আপনার চুলা জ্বালানো অথবা হাড়ি পাতিল নাড়ার মতো সাউন্ড আসছে। আচ্ছা। আপু ভাবছে যে রান্না চলতেছে। তো আপু ওইখান থেকেই জিজ্ঞেস করে, দেখতে পাচ্ছে না, আর জিজ্ঞেস করে যে জোরে কথা বলে যে তুমি কি রান্না করবে আজকে মেনু কি। তো অনেক কথাই বলে কিন্তু কোনো রিপ্লাই আসে না। তারপর একটু সন্দেহ হয় যে কি ব্যাপার, রিপ্লাই দিচ্ছে না কেন, সমস্যা নাকি। তো আপু এক সময় নেমে দেখার চেষ্টা করে যে কিচেনে গিয়ে যে কি আসলে সমস্যা কি। তো কিচেনে যাওয়ার ঠিক আগ মুহূর্তেই আর কি কলিং বেল আসে। সে বেল শুনতে পায় এবং দরজার কাছে যায়। দরজাটা হচ্ছে 2টা পার্টের দরজা, বাইরের দিকে হচ্ছে গ্লাস এবং ভেতরের যে দরজাটা ওটা হচ্ছে আপনার নেটের। আচ্ছা। তো আপু পর্দা সরায় বাইরে যেটা দেখতে পায় সেটা হচ্ছে বাইরে কুক দাঁড়িয়ে আছে। আচ্ছা। তো রান্নাঘরে কে? আপু খুব ভয় পায়। তো তাড়াতাড়ি দরজা খুলে বলে যে তুমি কি মাত্র আসলা? কুককে জিজ্ঞেস করে। বলে হ্যাঁ ম্যাম সাহেব, আমি তো মাত্র আসলাম। বলে যে তাহলে রান্নাঘরে কি? আমি তো অনেকক্ষণ থেকে কথা বলতেছি এবং আমি যথারীতি রান্না করার প্রসেসিং চলতেছে এরকম সাউন্ডও পাচ্ছি। তো বলে যে কোথায় দেখি তো আমি গিয়ে। তো সে গিয়ে দেখে যে না, সবকিছু জায়গা মতো আছে, কোনো কিছুই সমস্যা নেই। আপু ভয় পায়, বলে যে তুমি এক কাজ করো, আমি তো আসলে এখানে একা থাকি। আপু একটু ট্রিক্স করে আর কি যে ওকে থাকার জন্য। তো বলে যে না আমি থাকতে পারবো না, আমার যেতেই হবে আজকে। তো আপু অনেক কাকুতি মিনতি করার পর সে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি আমার সাহেবের সাথে কথা বলে তারপর আপনাকে জানাচ্ছি। তো সে সেদিন থাকে আর কি আপুর সাথে কথা বলে ম্যানেজ করে। তো যাই হোক, রাতে ঘুমিয়ে আছে। আপু যে রুমে ছিল আর কি, রুমের সাথেই একটা অ্যাটাচ বারান্দা আর কি। তো বারান্দার হঠাৎ মানে আপু ঘুমানো অবস্থায় মানে বুঝতে পারতেছে যে ঠান্ডা বাতাস, গেট দরজা বন্ধ থাকলে বাতাসটা ফিল করার কথা না। আপু তাকিয়ে দেখে যে দরজাটা খোলা। তো সে মনে করে যে মনে হয় আমি দরজাটা আটকাতে ভুলে গেলাম। তো উঠে আবার দরজা লাগে আবার ঘুমায় পড়ে। এই আধা ঘন্টা 1 ঘন্টা পর আবার সেম জিনিস। তো আপু ও ঘুমিয়ে আছে, ওকে ডাকে যে একটু উঠো তো, দরজাটা লাগাও। মানে আপু মনে করে কি আমি কি ঘুমের ঘরে উঠলাম নাকি, আমি আসলে মনে হয় লাগাই নাই, মনে হয় আবার ঘুমিয়ে পড়ছি। আপু এই জন্য এবার করে কি উঠে পাশে ওকে উঠায় বলে যে তুমি লাগাও দরজা। ও লাগালে এখন ভুল হওয়ার কথাই না। তো উঠে দরজা লাগায়। তো দরজা লাগানোর পর আবার একই অবস্থা, 10-15 মিনিট পরই আবার দরজাটা কিন্তু মানে খোলা কোনোভাবেই সম্ভব না, বাইরে থেকে বা ভেতর থেকে খোলা সম্ভব না, কারণ ওটা যে সিস্টেম লকটা ওটা মানুষ ছাড়া মানে বাতাসে খুলে যাবে এমন কখনোই পসিবল না। তো আপু ভয় পায়, কুকও ভয় পায়, ভয় পেয়ে যায় ব্যাপারটা।
তো আপুর সাথে আপু যখনই ট্রাভেল করে বাইরে, আপুর কাছে দুটা বই থাকে, আয়াতুল কুরসির একটা, একটা ডিফারেন্ট সূরার। ওটা আব্বুর কাছ থেকে পাওয়া আর কি, আব্বু দিয়েছিল যে তো আপু ওটা বের করে পড়া শুরু করে। তো আপু সারা রাত জেগে থাকে এবং কুকও জেগে থাকে, সে খুব ভয় পায়। পরের দিন সকাল হয়, সকাল হওয়ার পর তো কুক বের হয়, কুক বের হওয়ার পর তো আপু বলে যে কি সমস্যাটা কি, আমাকে একটু বলো তো তুমি। বলে যে আমি বলতে পারবো না, আপনি আপনার অফিসে কথা বলেন। ব্যাপারটা আসলে আপু কি ছিল? অফিসে যায় পরের দিন, সেদিন সকালে অফিসে যায়, অফিসে গিয়ে কমপ্লেন করে যে আমি প্রবলেম হচ্ছে আমার বাসায়। তো ওরা বলে যে এরকম তো সমস্যা হওয়ার কথা না। তো যাই হোক, অফিসে আপুর মানে ঢাকারই একজন কলিগের সাথে আপুর দেখা হয়, সে আসে পরের দিন। অন্যান্য যে এর পরের দিন আসার কথা ছিল মানুষগুলো একজন একজন করে আসে আর কি। তো সে ওই লোকটা আর কি এর আগেও একবার এখানে এসেছিল। তো সে বলে যে তুমি ওইখানে উঠছো কেন, আমাকেও তো ওখানে উঠতে বলছিল, বাট আমি ওটা চেঞ্জ করে অন্য গেস্ট হাউসে আমি অ্যাপয়েন্ট করি। তো আপু বলে কেন, বলে যে আমি এর আগে আসছিলাম, আমার সাথে যেটা ঘটলো সেটা হচ্ছে আমি তুমি আপুকে আগে জিজ্ঞেস করে যে তুমি কোন রুমে আচ্ছা এখন। আপু বলে যে আমি ওই রুমেই ছিলাম, এবং তুমি কি নোটিস করছো যে প্রতিদিন রাতে দরজা খুলে যায়। আপু তখন বলে যে হ্যাঁ, আমার সাথে তো এটাই হলো। বলে যে তোমার তো আর তো কোনো সমস্যা হয়নি। বলে না, আমার আর কোনো সমস্যা হয়নি, আমি আসছি 2 দিন হয়েছে। বলে ফাইন, তোমার সাথে তাহলে কিছুই হয় নাই। আমার সাথে হয়েছে যেটা, আমি তো প্রথম 2 দিন এরকম হতো, দরজা খুলে যেত। থার্ড ডে থেকে আমার সাথে যেটা হলো সেটা হচ্ছে আমি হঠাৎ ঘুম ভাঙলো, আমি দেখি ওই সামনে যে গার্ডেন, আমি গার্ডেনে শুয়ে আছি। Oh my God. ঠিক আছে, তো রীতিমতো, আর তখন উইন্টার ছিল, ফ্রিজিং অবস্থা আর কি। তো সে তো ভয় পায় যে কি অবস্থা, আমি গার্ডেন আসলাম কিভাবে। সে আবার আর কি দৌড় লাগায়, বাসায় রুমে গিয়ে একদম ভালো করে লকটক করে সে ঘুম দেয়। আবার তার ঘুম ভাঙে, শীত বাইরে, স্বাভাবিক ব্যাপার, ঘুম ভাঙবেই মানুষের। সে আবার টাকা দেখে সে আবার গার্ডেনে। তো সে সেই রাতে আর ঘুমায় না, সে সেটা চেঞ্জ করার পর তো যাই হোক, পরে আপুরা সবাই কমপ্লেন করে, এবং একজন চাইনিজ এক মেয়ে ছিল এরপর ওইখানে, তার আরো বেশি সমস্যা হয়েছিল আর কি, খুবই চাইনিজদের সমস্যা হবেই। খুব মানে সে খুবই ডিস্টার্ব ফিল করে। তো সবাই এসে পরে ঢাকায় এটা কমপ্লেন করে, তো তারা ইনভেস্টিগেট করে এবং ওইখানে প্যারানর্মাল এক্সপার্টরাও যায় এবং তারা রিপোর্ট করে যে বাড়িটা আসলে হন্টেড। পরবর্তীতে হন্টে এরকম কি জানা গেছিল? না, এটা আসলে তারা ওরা অফিসিয়াল তো disclose আসলে করেনি। তারা আর এটা নিয়ে Disclose মাথা করেনি। ঘামায় নাই। তারা যেটা Right. সেটা করলো হচ্ছে তাই সে বাড়িটা তারা বিক্রি করে দিল, আচ্ছা। এবং তারা বাড়ির যে আসবাবপত্রগুলো ছিল সেগুলোও সেল করে নাই, সেখানেই পুড়িয়ে ফেলছে। ইচ এন্ড এভরি আপনার যে যে ইকুইপমেন্ট যা ছিল সব নষ্ট করে ফেলছে, কাউকে দেয় না, Destroy করেছে সব। ডিস্ট্রয় করে দিল। হ্যাঁ, এটাই হচ্ছে আর কি। মাসুম ভাই, লেটস গো টু কি জানো, গুরগাঁও না? গুরগাঁও। হ্যাঁ, গুরগাঁওয়ে যেতে হবে আমাদের, গুরগাঁওয়ে যেতে হবে এবং গুরগাঁওয়ে যে আমাদের এই ঘটনা কালেক্ট করতে হবে ওখান থেকে, এবং এই বাসা থেকে আমরা যদি শো করতে পারি না পারি তাহলে আর কিসের ভূত ফিল্ম, কিসের কি, আমরা একটা করে ফেলবো ইনশাল্লাহ। আমরা কিন্তু এরকম প্ল্যানও করেছি যে বিভিন্ন জায়গা থেকে করবো, এরকম আমাদের আশাই আছে যে বিভিন্ন জায়গা থেকে ভূত ফিল্ম করবো, আপনারা নিশ্চয়ই সেটা জানেন। তো সেই অনুযায়ী আপনারাও তৈরি থাকুন, আপনারাও প্রস্তুত থাকুন। এবং আজকে যে সমস্ত অতিথিরা এসেছেন তারা অনেকে, এবং তাদের প্রত্যেকের ঘটনাগুলো খুবই ভালো, সুতরাং আপনাদের একটু সময় নিতে হবে, একটু সময় নিয়ে শুনতে হবে মনোযোগ দিয়ে। আচ্ছা, তিনি পারভেজ আহমেদ আমাদের ফেসবুকে আমার ফ্যান পেজটাতে লিখেছেন যে দেখতে পাই না শুনতে পাই ভূত এফএম। আব্দুল্লাহ আল মামুন লিখেছেন যে স্টোরিগুলো দারুণ, এবং তবে তার কাছে ভয় লাগছে না। আমাদেরকে এছাড়াও লিখেছেন রাসেল ভাই, ভূত এফএম রক্স লিখেছেন কৌরব সাহা। এছাড়াও জেডি হুসাইন লিখেছেন যে ক্যান এনিওয়ান হেল্প মি। কি ব্যাপারে হেল্প চাচ্ছেন সেটা না জেনে কিভাবে হেল্প করবে আমাদেরকে। এছাড়াও আরো অনেকে এখানে কমেন্ট করছেন দেখতে পাচ্ছি। আমাদের ফেসবুক ফ্যান পেজ রেডিও ফুর্তি সেখানে লিখেছেন যে এটা কি রিয়েল পেজ ভাইয়া, লিখেছেন হিমুর স্বপ্ন। ভাই, আমি জানি না যে আপনার এই নামটা অরিজিনাল নাম কিনা, বাট এই পেজটা 100% অরিজিনাল ভাই। আমাদেরকে শাকওয়াত শরীফ ময়মনসিং থেকে এখানে কমেন্ট করেছেন এবং তিনি বলছেন যে আজকে দেখা যাচ্ছে তেমন একটা ভয় লাগছে না যদিও। সুমাইয়া ইসলাম বৃষ্টি লিখেছেন আই লাভ ভূত এফএম। আজকের ঘটনাগুলো আমার খুব পছন্দের, আমি মানে প্রত্যেকটা
প্রত্যেকটা ঘটনা শুনে খুব মুগ্ধ হয়ে গেছে। একের পর এক সে ঘটনাগুলো আসবে। আমাদেরকে মাজারুল ইসলাম রনি লিখেছেন, ভাইয়া জোস হচ্ছে। আর যে তারিকুল লিখেছেন যে ভূত এফ এম এর কি যেন বন্ধুরা, আমি বুঝলাম না, আপনারা পড়ে দেখতে পারেন। রাশেদুল ইসলাম লিখেছেন সেকেন্ড স্টোরিটা অসম ছিল। এমডি সোহাগ এখানে লিখেছেন যে রাসেল ভাই আর আমি আর মানিক ভূত এফ এম শুনছি, কমেন্টস পড়েন না কেন? এই যে পড়ে ফেললাম ভাই এখন কমেন্টস গুলো সবকিছু, মানে টাইম পাচ্ছিলাম না। দেখেন একটানা ঘটনা চলছে এবং ঘড়ির টাইম যেভাবে দৌড়াচ্ছে আজকে ধরে রাখতে পারছি না। আবিদ হাসান লিখেছেন যে নাইস, তার কাছে ইন্স্যুরেন্স তাই লিখেছেন এখানে। আমাদেরকে এছাড়াও এমডি আসাদুজ্জামান লিখেছেন জোশ। আমাদেরকে এছাড়াও লিখেছেন আরিফ মোহাম্মদ আই লাভ, আচ্ছা তিনি অন্য ব্যাপারে গেছেন আর কি, আপনারা দেখতে পারেন এই পেজটাতে এসে। যাই হোক, এছাড়াও এস এম এস আছে, এস এম এস করছেন আপনারা। ফারহাদ রংপুর থেকে আমাদের এস এম এস করছেন। বাপ্পি আমাদের এস এম এস করছেন মোহাম্মদপুর থেকে, ঘটনা সত্যি হোক আর না হোক ভয়ঙ্কর হলে হবে না ভাই, ঘটনা সত্যি হতে হবে, না হলে আবার মানে ভয়ঙ্কর ঘটনা যদি আপনারা চান তাহলে তো ভাই বই কিনে তারপরে মুভির কোন একটা ডিভিডি নিয়ে এসে দেখতে পারেন। কিন্তু যে ঘটনাগুলো সব বাস্তবে ঘটে, যে ঘটনাগুলো একদম সত্যি সত্যি ঘটে, সেটাই আমাদের কিন্তু মেন স্ট্রেংথ, যে আমরা সত্যি ঘটনাগুলো জানি দিয়ে মানুষের সমস্ত নিজের ঘটনা। আপনি চিন্তা করে দেখুন যে আপনাকে যে ঘটনাগুলো আপনার গায়ে শিরশির করে বহুদিন ধরে মনে থাকে, সেই ঘটনাগুলো আপনি কোনো ফ্যামিলি মেম্বারের কাছে শুনেছেন যে আপনাদের ফ্যামিলির সাথে বা কোনোভাবে ঘটেছে। এবং আমরা ফ্যামিলি মেম্বারদের কাছে যখন কোনো ঘটনা শুনি তখন আমরা সেটা বিশ্বাস করি, কিন্তু যখনই আমরা দেখা যায় যে মানে আমাদের ভূত ফ্যাম বা অন্য কোনো জায়গা থেকে শুনি, তখন আমরা নানা ধরনের সন্দেহ করি। আমরা সন্দেহ করতে পছন্দ করি এবং আমাদের চারপাশে যা ঘটে সেগুলো আমাদের আসলে সন্দেহ করতে বাধ্য করায়। কিচ্ছু করার নাই। একটা ফল কেনার আগে যে দেশে 10 বার করে চিন্তা করতে হয় যে এটা মানে ঠিক কিনা, এক সময় দেখা যাবে যে ডাবের পানি অরিজিনাল কিনা সেটা টেস্ট করতে হচ্ছে বুয়েটে গিয়ে। সো ব্যাপারটা এরকমই যে আমাদের চারপাশে যা ঘটে তারপরে আসলেই সবকিছু বিশ্বাস করা খুব কঠিন হয়ে যায়। রনি আমাদের শেরপুর থেকে এস এম এস করেছেন এবং ফার্স্ট স্টোরি সেকেন্ড স্টোরিটা ভালো ছিল, আশা করি নেক্সট গুলো খুবই ভালো হবে। আমাদেরকে রাব্বানি জুরাইন থেকে লিখেছেন, জুরাইন বাজার থেকে লিখেছেন আসলে ভাই আমি ভূত দেখতে চাই, আমি কি করতে পারি বলুন, আমার তো মানে সেই ক্ষমতা নেই আপনাকে ভূত দেখাবো। নাফিজ এবং মিম খুলনা থেকে লিখেছেন চরম হচ্ছে, সেকেন্ড গল্পটা দুঃখজনক। আমাদেরকে এছাড়াও কষ্টের অথই সাগর নারায়ণগঞ্জ থেকে এস এম এস করেছেন এবং আজকের ভূত এফএম অনেক ভালো লাগছে তার কাছে। নাহিদ সিলেট থেকে লিখেছেন এবং তিনি বলেছেন যে আচ্ছা আমি জানি না তার এস এম এসটা বুঝলাম না আমি। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে বুড়ি লিখেছেন তাজুল সাহেবের ঘটনাটা ভালো হয়েছে, থ্যাঙ্কস টু তাজুল। হ্যাঁ, তাজুলের ঘটনাটা আমিও খুব পছন্দ করছি। আলিফেরটা তিনি মিস করেছেন, ঘুমিয়ে পড়েছিলেন। পরবর্তী যে ঘটনাগুলো আছে সেখানেও বেশ কিছু ঘটনা রয়েছে, সুতরাং স্টে টিউন। জিহাদ কিরানীগঞ্জ থেকে লিখেছেন আজকের স্টোরিগুলো দারুণ লাগছে। যাই হোক, আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ আপনারা একটু সিরিয়াল করতে পারেন। আমি দেখছি যে আলিফের ঘটনা মানে সেকেন্ড যে স্টোরিটা ছিল সেটা সবাই খুব বেশি প্রশংসা করছেন এবং তাজুলের ঘটনাগুলো প্রশংসা করছেন। আরো অনেক গেস্ট রয়েছে, তাদেরকে এক একটা নিয়ে আসতে হবে। সো একটা ব্রেক নিব এবং ব্রেকের পরে আবার আমরা গেস্ট চেঞ্জ করব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আরো একবার জানিয়ে দিই, যারা এস এম এস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ফেসবুকে কমিউনিকেট করতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.furti। যদি আমার ফেসবুক ফ্যান পেজ প্রথমবারের মতো গত সপ্তাহে, যেটা মানে এই সপ্তাহে আসলে লঞ্চ করেছে, যেটা প্রথমবারের মতো ফ্যান পেজ, সেটা হচ্ছে www.facebook.com/bhutfm.russell। আর রাসেলের স্পেলিংটা আরেকবার বলে দিই, RUSSELL। আরো নতুন কোন পেজে গিয়ে বিভ্রান্ত হবেন না, আর এখন থেকে হওয়ার প্রয়োজনও পড়বে না। অনেক পেজ আছে যেগুলো সব বিভ্রান্তি করে এবং আমার নামের এক একটা যা বানান লেখে, ও মাই গড। যাই হোক, এনিওয়েজ, আর আমাদেরকে যারা ইমেল করতে চান সেটা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট। তার আপনারা আমাদের অ্যাড্রেসটা মনে রাখুন। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm। আরো একবার স্পেলিংটা বলেছি, BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা চলে যাবো একটা বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসছি। স্টে টিউন টু রেডিও ফুর্তি।
That's right. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি সাথে, এবং আমার সাথে রয়েছে মাসুম আর আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। ঘড়িতে সময় রাত 12:56 আর এই মুহূর্তে কোনো কথা না বলে সরাসরি চলে যাব ঘটনায়। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনায় যাবেন। আমার নাম রাফাত নূর। আচ্ছা রাফাত নূর, আপনার ঘটনা শুনুন। আচ্ছা, আমি একজন মানে শখের বশে শিল্পী, ছবি আঁকি। এস এম সুলতান স্যারের একটা ছবি দেখে আমার কাছে খুব ভালো লাগে। এই ছবিটা আমি জানতে পারি যে রাখা আছে এস এম সুলতান স্যারের বাড়িতে, এটা হচ্ছে নড়াইলে। ওনার বাড়িতে একটা জাদুঘর করা আছে, ওখানে রাখা আছে। তো ঢাকা থেকে আমি বাসে ওই নড়াইল যাই ছবিটা কাছ থেকে দেখার জন্য, এবং ছবির যে সাবজেক্ট টপিক এগুলো আর কি দেখার জন্য। তো ওখানে ওই সারাদিন আমি জাদুঘরে দেখে আরো অনেক ছবি টবি দেখে টাইম ওভার হয়ে যায়। শেষ দুপুরের দিকে আমি শেষ দুপুর বলতে কি বিকালের আগে আগে ওখান থেকে বের হয়ে আমি বাস স্ট্যান্ডে আসি। ওই টিকিট পাই নাই। ওরা বললো যে কালকে সকালে আপনি টিকিট পাবেন, তার মানে আমাকে রাতে নড়াইলে থাকতে হচ্ছে। তো আমি প্রথমে ট্রাই করি যে ওখানে হোটেলে যদি থাকা যায়। ওখানে আসলে নড়াইলে ভালো কোনো হোটেল নাই, থাকার জন্য কোনো ভালো হোটেল নেই। যেটা আছে ওটাকে একেবারে খুবই একদম নিম্নমানের। এই জন্য আমি আর ওই হোটেলে চান্স না নিয়ে আমি ডাকবাংলোতে থাকার চেষ্টা করলাম। ও ডাকবাংলো থেকে আমাকে বললো যে অনেক গেস্ট আছে এখানে, আসলে আমাদের ডাকবাংলো তো আপনি থাকতে পারবেন না, থাকার মতো জায়গা নেই। আমি অনেক ট্রাই করতেছিলাম যে ওখানে যদি ওরা একটু থাকতে দিত রাতের বেলাটা। তো তখন ওখানে দেখলাম একটা ছেলে ঘোরাঘুরি করতেছে। ও বললো যে আপনার কি থাকা দরকার, তাহলে আমি আপনাকে থাকার একটা ব্যবস্থা করে দিতে পারি। এখানে একটা পুরোনো দিনের বাড়ি আছে, সরকারের মালিকানাধীন। এটা সংস্কার কাজ চলতেছে। তো একটা রুম আছে, সেখানে আপনি আজকে রাতটা কাটাতে পারবেন। আমি ওই বাড়ির কেয়ারটেকার। আমি ভাবলাম প্রথমে যে লোকটা কি খারাপ না ভালো। তো ওই ডাক বাংলোর ওই যে দারোয়ান টারোয়ান যারা আছে সিকিউরিটি, ওদের কাছ থেকে কনফার্ম হয়েছি যে লোকটা আসলে মানে চোর ডাকাত না, ভালো মানুষ। তো তখন ওই কনফার্ম হয়ে ওর সাথে আমি বললাম যে ঠিক আছে চলো। তো ও আমাকে একটা পুরোনো দিনের ডাকবাংলো থেকে কাছেই আর কি, পুরোনো দিনের একটা দোতলা বাড়ির সামনে আমাকে নিয়ে গেল। তালা টালা খুললো। ওই গেটটা এরকম যে তালাটা আর কি বাইরে থেকে ভেতর থেকে দুই দিক থেকেই খোলা যায়, গ্রিল একটা গেট। তো বাড়িটার ভেতরে ঢুকে আমার কাছে ঠিক থাকার মতো আর কি পছন্দ হলো না। অনেক পুরোনো দিনের ফার্নিচার আসবাবপত্র সব ছড়ায় ছিটায় আছে। মানে আর কি একদম একটা গোডাউনের মতো মনে হইলো আর কি। তো চিকন হাঁটার একটা পথ, ওইটা দিয়েও আমাকে হাঁটায় হাঁটায় দোতলায় নিয়ে আসছে। তো দোতলায় এনে একটা ও আমাকে রুমের দরজা খুলে দিল। ওই রুমটা আবার থাকার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। বললো যে আপনি এখানেই থাকবেন, আজকে রাতটা এখানে থাকবেন। এখানে আমি চাবি দিয়ে যাচ্ছি, আমি থাকবো না। আমি বললাম যে এরকম একটা বাড়িতে আমি একা থাকবো। ও বললো যে আপনার থাকতে হলে একাই থাকতে হবে, আর আমি এখানে থাকি না, আমার কাছাকাছি বাড়ি আছে, সেখানে আমি থাকি। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমি ওই ব্যাগ ট্যাগ রেখে আমি তালা মেরে আমি বাইরে বের হয়ে আসছি খাওয়া দাওয়া করার জন্য। তারপর হোটেলে খাওয়া দাওয়া করে আমি যখন ফেরত আসতেছিলাম, তখন ওই বাড়িটার কাছাকাছি একটা সিগারেটের দোকান ছিল, টং দোকান টাইপের, চা এবং সিগারেট বিক্রি করে। ওই সিগারেট কিনতে গেছি, তখন ওই সিগারেটের দোকানদার আমার বলতেছে যে আপনি কি এই বাড়িটাতে থাকতেছেন নাকি? তো আমি বললাম হ্যাঁ, আমি এখানে আজকে রাতে থাকতে হবে। হোটেলটা ভালো ছিল না, আর ডাকবাংলোতেও জায়গা পাইনি। তো সে বললো যে এখানে আমি তখন দেখছি আপনাকে ব্যাগ ট্যাগ নিয়ে ঢুকছেন, তখনই আমি আপনার ফলো করছি। আপনি একা থাকবেন কেন? একা থাকাটা মনে হয় না ঠিক হবে, এই বাড়িতে একা থাকাটা উচিত হবে না আপনার জন্য। আমি জিজ্ঞেস করলাম যে কেন আর কি, এখানে কোনো ও আর বেশি একটা কথা বলি না, আমি চলে আসছি। এসে আমি আর কি ওই একা ছিলাম তো ওই বাড়িতে, সময় কাটতেছে না, তো আমি আমার নিজের কিছু টুকটাক কাজ টাজ করলাম। ল্যাপটপে যে ছবিগুলো দেখছি ও সাবজেক্ট টপিক এর উপরে কিছু লেখালেখি করলাম। তারপরে আমি 10টার দিকে ঘুমায় পড়ছি। তো কিছুক্ষণ ঘুমিয়ে থাকার পরে হঠাৎ কিছু সাউন্ড আসলো, যে হয়তো নিচে কোনো মানুষজন কথা টথা বলতেছে, শোরগোল টাইপের আর কি। অনেক মানুষ আলোচনা করলে, কথাবার্তা বললে যেরকম সাউন্ড হয়। তো আমার ঘুম ভেঙে গেছে, আর ঘুম আসতেছিল না। ভাবলাম যে তাইলে নিচে হয়তো অফিসাররা আসছে, কারণ ওই ছেলেটা বলতেছিল যে অফিসাররা মাঝে মধ্যে এখানে এসে ওরা গল্প গুজব করে, আড্ডা টাড্ডা দেয়, এখানে যারা সরকারি কর্মকর্তা এই জেলার।
আমি ভাবলাম যে অফিসাররা যেহেতু আসছে ওনাদের সাথে গল্প টল্প করে টাইমটা পাস হবে, যেহেতু ঘুম আসতেছে না। আমি নিচে নেমে দেখলাম যে আসলে নিচে কোনো মানুষজন নাই। আহ, আহ, নিচে একেবারেই মানে ওই আসবাবপত্র ওরকম একটা গোডাউন টাইপের একটা পরিবেশ। কিছু একটা টেবিল রাখা আছে, ওইটার উপরে কিছু কার্ড টার্ড আছে, ওই যে তাস খেলে যে তাস। হ্যাঁ হ্যাঁ আর আর হচ্ছে পাশে একটা ক্যারাম বোর্ড ছিল, কিছু দাবার গুটিও এলোমেলো ভাবে সাজানো ছিল। তারপরে আমি আর কি দেখলাম যে এখানে মানে কোনো লোকজন নাই। আমি ভাবলাম যে আশেপাশের বাড়ি ঘর আছে, ওখান থেকে হয়তো কোনো সাউন্ড টাউন্ড আমি পাইছি। আমার কাছে মনে হয়েছে যে নিচতলায় লোকজন আসছে। তা আমি ওই ঘুম আসতেছে না, লোকজন এখানে নাই। তা আমি ওই কিছুক্ষণ ক্যারাম বোর্ড খেলছি এখানে। ক্যারাম বোর্ড খেলছি, একা একা গুটিগুলো সবগুলো গুটি আমি একদম পকেটে ফেলছি। পকেটে ফেলে পরে আবার ভাবলাম যে আরেকবার খেলবো। এই জন্য আমি আবার গুটিগুলো উঠে আবার সাজাইছি সুন্দর করে, যেভাবে ক্যারাম বোর্ডের গুটিগুলো সাজাতে হয় ওভাবে সাজাইছি। সাজানোর পরে তারপর ভাবলাম যে না থাকে, ওই মানে আমি উপরে চলে আসলাম। ওই ধুলা ময়লা নোংরা ক্যারাম বোর্ডে আর খেলার দরকার নেই, আমি উপরে চলে আসছি। এসে আবার আমি ঘুমানোর চেষ্টা করলাম। তো এবারে যেটা হয়েছে যে আবারও সাউন্ড শুরু হইলো, যে নিচে হয়তো কোনো মানুষ কাঠ ফেলতেছে বা খুব চাপা একটা উত্তেজিত স্বরে কথা বলতেছে, এরকম একটা আমি সাউন্ড পাইলাম। এবং সেই সাথে মনে হচ্ছিল যে ক্যারাম বোর্ড খেলতেছে কেউ, ওই গুটি টুকটাক টুকটাক সাউন্ড আসতেছে। এবং ওই যে তাসগুলো টেবিলের উপরে খুব জোরে জোরে খুব উত্তেজিত ভাবে কেউ যদি তাস খেলতে খেলতে উত্তেজিত হয়ে যেভাবে আর কি ফেলে, ঠাস ঠাস করে শব্দ হয় ওরকম। টেবিলের উপরে ধাম করে এই শব্দগুলো পুরো আপনি আপনার ঘর থেকে পাচ্ছেন? হ্যাঁ, আমি দোতলা থেকে পাচ্ছি, Okay. নিচতলাতে এটা হচ্ছে। আর হচ্ছে যে ওই মফস্বল এলাকা তো, একেবারে চারিদিকে শুনশান নীরবতা, ওই সাউন্ড গুলো একদম ক্লিয়ারলি আমার কাছে উপরে আসতেছিল। আমি বুঝতে পারছি যে আর কি নিচে এই সাউন্ড গুলো হচ্ছে, কারণ এতক্ষণ আমি মানুষের কথা বলার আওয়াজ পাইছি, কিন্তু ক্যারাম বোর্ড আর তাসের যে সাউন্ড গুলো পাইতেছি এগুলো তো অনেক দূর থেকে আসার কথা না, এগুলো এই নিচ থেকেই আসতেছে। আর নিচে আমি দেখে আসছি মাত্র কোনো লোক নাই, তাইলে নিচে সাউন্ড গুলো কে করতেছে। আমি একটু একটু ভয় পাইতে শুরু করলাম। তারপরে আমি ভাবতেছিলাম যে এখন কি করব, মানে এই বাড়ি থেকে পালানোর কোনো উপায় নেই। বুঝতে পারছি যে এখানে আপনি পালিয়ে যাবেন কোথায়? হ্যাঁ, না আবার ওই পালাতে হলে তো ওই ওইটা সামনে cross থেকে করে ওইটা যেতে ক্রস হবে। করে যেতে হবে, Oh my God. ওইটা হচ্ছে আরো রিস্কি। হুম। তো তারপর আমি ভাবতেছি এর মধ্যে হয়েছে কি, আপনার কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে যাওয়ার কারণে আমি জানালা দিয়ে দেখছি আশেপাশে বাড়িতেও কারেন্ট নাই এবং ওই বাড়িটাতেও কোনো কারেন্ট নেই। তখন আমার কাছে মনে হয়েছে যে কারেন্ট চলে গেল আবার, মানে এই পরিবেশটা আরো বেশি ভয়ঙ্কর, ভুতুড়ে হয়ে গেছে। তখন যেটা হয়েছে, আমি যে দোতলায় যে রুমে ছিলাম ওই রুমের দরজাটা বন্ধ ছিল। ওই রুমের বাইরের যে অংশগুলো ছিল, মানে দোতলার অন্যান্য যে রুম টুম গুলো ছিল, ওখান থেকে মনে হচ্ছিল যে কাচের প্লেটের উপরে যেরকম কাঁটা চামচ বা এমনি স্পুন টিস্পুন এগুলো নাড়াচাড়া করলে যেমন টুংটাং আওয়াজ শব্দ শুরু হয়, এরকম। এবং মনে হচ্ছিল প্রচুর অনেক পরিমাণ কাচের জিনিসকে কেউ হয়তো যত্ন নিয়ে ধারামোছা করতেছে বা ধুচ্ছে বা রাখতেছে টেবিলে, এরকম টুংটাং আওয়াজ হইতেছে এবং মানুষের কথা বলার আওয়াজ। আমি একবার ফলো করলাম যে ওই যে কথাগুলো আসতেছে ওরা কি কথা বলে, কিন্তু বোঝা যায় যে কথা বলার আওয়াজ আসতেছে, কথা বলতেছে, কিন্তু তাদের ল্যাঙ্গুয়েজটা প্রপারলি বোঝা যায় না। মানে আর কি তারা কি বলতেছে ওটা স্পষ্ট না, কিন্তু এত পাশের রুম থেকে আমার বোঝা উচিত ছিল, কিন্তু আমি বুঝতে পারতেছিলাম না। তো ওই পর্যায়ে আর কি আমি খুবই ভয় পেয়ে গেছি। তো এর মধ্যে কারেন্ট চলে যাওয়ার পরে আমি করছি কি, মোবাইলের লাইটটা অন করছি, মোবাইলের একটা টর্চ লাইট ছিল ওইটা অন করে রাখছি। আমি প্রচন্ড রকম ভয় পাইছি। তো আমি একটা জিনিস বুঝতে পারতেছিলাম যে ভয় পেলে চলবে না, কারণ ভয় পেলে আরো আমি বেশি এখানে আরো বেশি ঝামেলায় পড়ে যাবে। এখানে যা ঘটনাগুলো ঘটতেছে এগুলো মোটেও স্বাভাবিক কোনো ঘটনা না। আর এর সাথে সাথে যদি আমি বেশি ভয় আরো বেশি যদি মানে আতঙ্কিত হয়ে পড়ি, আরো আমার বিপদটা বাড়বে। তো আমি যেটা ভাবতেছিলাম যে যেসব আমি যেহেতু মানে ইসলাম ধর্মের মানুষ, ইসলামিক যেসব সূরা টুরা আমার আয়ত্তে জানা মতে ছিল সেগুলো আমি মানে নিজে নিজে আর কি পড়তেছিলাম। তো সূরা টুরা পড়তে পড়তে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে মানে হঠাৎ করে একটা এরকম একটা সাহস চলে আসছে যে আমি এখানে এরকম ভয়ে বা এরকম একটা বিপদজনক পরিস্থিতিতে হয়তো আমি মারাও যাইতে পারি। এরকম পরিস্থিতিতে মারা যাওয়ার চাইতে আমি একবার ট্রাই করি যে আমি বাঁচতে পারি কিনা। মানে কোনো কিছু না করে মারা যাওয়ার চাইতে কিছু বাঁচার চেষ্টা করে, হ্যাঁ বাঁচার চেষ্টা করে যদি মারা যায় সেটাও ভালো।
তো আমি যেটা করছি যে ওই মোবাইলের টর্চের আলোটা জ্বালানো ছিল, আমি ওই দরজাটা খুলে ফেলছি। আমি যে রুমটায় ছিলাম, রুমের দরজার ওই পাশ থেকে সাউন্ড গুলো আসতেছে। আচ্ছা। তো আমি দরজাটা খুলে ফেলে আমি ওই আলোটা ফেলছি রুমের ওই পারে। তো দেখলাম যে ওপারে সে কোনো মানুষজন নাই। আমি একটু সাহস পেলাম, আমি নিজেকে নিজে সাহস দেওয়ার জন্য নিজেই চিৎকার করতেছিলাম যে এই তোরা কে কে এখানে সাউন্ড করতেছে, কে তোমরা কারা, এরকম আর কি একটা নিজেই চিৎকার করে উঠছি। তো চিৎকার করে যখন দেখলাম যে হঠাৎ সাউন্ড সব বন্ধ, নিচতলা এবং দোতলা সমস্ত সাউন্ড বন্ধ হয়ে গেল। মনে হলো যে একটা হয়তো স্পিকারে সাউন্ড হচ্ছে, সুইচটাকে অফ করছে, এরকম টাইপের ফিলিংসটা ছিল। তা আমি ওইখান থেকে আর ওয়েট করি নাই, আমি করছি কি মানে দৌড় দিয়ে নিচতলায় চলে আসছি। আর চাবিটা আমার পকেটেই ছিল, আমি চাবি খুলে গেট খুলে বাইরে বের হয়ে চলে আসছি, ওই বাড়িটার বাইরে। তো ওই বাড়িটার বাইরে একটা বাউন্ডারি ওয়াল ছিল কোমর সমান উঁচু। ওই ওয়ালের বাইরে ওয়ালটা ক্রস করে মেইন রাস্তা, একটা রাস্তা, ওই রাস্তার উপরে আমি সারা রাত্র কাটাই দিই। এবং আসার সময় কি আপনি ওই রুমটা ক্রস করে এসেছিলেন? এবং হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রুমটা যখন ক্রস করে আসছি তখন ওই রুমের ভেতরেও আমি ওই মোবাইলের আলোতে যতটুকু দেখতে পাইছি, কারণ তখন তো কারেন্ট ছিল না, অন্ধকার, ততটুকুর মধ্যে আমি কোনো কিছু টের পাই নাই বা ওখানে কোনো কিছু ছিল, কাউকে দেখেন কাউকে দেখিও নাই। কিন্তু এতক্ষণ যেভাবে সাউন্ড হয়েছে মনে হচ্ছে নিশ্চিত কেউ আছে। হ্যাঁ হ্যাঁ, কমপক্ষে ওখানে 8 থেকে 10 জন মানুষ ওখানে থাকার কথা। তারপর আপনি বাইরে এসে অপেক্ষা করছেন, এরপরে কি হলো? এরপরে আমি ওই বাইরে সারা রাত্র ওই বাড়িটার সামনে পায়চারি করছি এবং আমি একটা বোঝার চেষ্টা করতেছিলাম যে ভেতরে কিছু হয় কিনা। খুব কাছে ওয়াল থেকে ওই বাড়িটা খুব কাছে, তো ভেতরে আমি কোনো কিছুই টের পাইলাম না। তারপরে আস্তে আস্তে আর কি ফজরের আজান দিল, আলো ফুটলো, ওই কেয়ারটেকার ছেলেটা আবার আসছে আমার খোঁজ খবর নিতে, কারণ আমি সকালবেলা চলে যাবো, ও জানে। তো ও আসছে, ও আসার পরে ও আমাকে জিজ্ঞেস করতেছে আপনি এত সকালে ঘুম থেকে উঠে এখানে রাস্তায় দাঁড়ায় আছেন। আমি বললাম যে আমি তো মানে ঘুমাইতেই পারি না, তুমি আমার কেমন বাড়ির মধ্যে ঢুকায় রেখে চলে গেলাম। আমি তো মানে ওরে সব যখন বলছি ও খুব অবাক হয়েছে, মানে ওর কাছে মনে হয়েছে যে এরকম ঘটনা মনে হয় ওই প্রথম শুনতেছে, অথচ ও এই বাড়ির কেয়ারটেকার। যাই হোক, ও আমাকে বললো যে ঠিক আছে স্যার চলেন আমি দেখি ভিতরে কি হয়েছে। তো নিচতলা দোতলা সব জায়গায় আমি ওকে নিয়ে ঘুরলাম, সবকিছু একদম খুব স্বাভাবিক, কোনো সমস্যা নাই, একদম সিম্পল একটা বাড়ির মতো। একটু যেটা ডিফারেন্ট মনে হয়েছে যে কিছু পুরানো দিনের ফার্নিচার এলোমেলো ভাবে রাখা এখানে, এছাড়া আর কিছু না। বিকেলবেলা যখন আমি ঢুকছি তখন বাড়িটার চেহারাটা ঠিক যেরকম ছিল, এই সকালবেলাটাও ঠিক সেই একদম, কিন্তু সেরকম রাতের আছে। বেলা বাড়ির চেহারা পুরোপুরি ছিল চেঞ্জ। তারপরে আমি ও ছেলেটা থাকতে থাকতে আমি ভয়ে আর ওই বাড়িতে থাকলাম না। আমি বলছি তুমি দাঁড়াও। ও থাকতে থাকতে আমি ব্যাগ ট্যাগ গুছাই, ও থাকতে থাকতে আমি বাড়িটা থেকে বের হয়েছি। তো ওকে আমি দেখাচ্ছিলাম যে দেখো এখানে হয়তো কোনো কাঁচের জিনিসপত্র আছে, তুমি দেখো এখান থেকে কাঁচের জিনিসপত্র সাউন্ড পাইছি। তো ও বলছে হ্যাঁ স্যার আছে কিছু কাঁচের জিনিসপত্র ভাঙাচোরা, কিন্তু ওগুলো নাড়াচাড়া করার মতো কোনো লোক ছিল না আপনি ছাড়া। ওকে আমি দেখাইছি যে এখানে আমি তাস খেলার সাউন্ড পাইছি, এখানে ক্যারাম বোর্ড খেলার সাউন্ড পাইছি। তখন আমার খেয়াল হয়েছে যে কালকে রাতে যখন আমি ক্যারাম বোর্ড খেলছি, তারপর গুটিগুলো আমি সাজায় রাখছিলাম, আর এক গেম ক্যারাম বোর্ড নিজে নিজে একা একা খেলবো, কিন্তু আমি খেলি নাই। ক্যারাম বোর্ডের গুটিগুলো ওরকম সাজানো অবস্থাতেই রেখে গেছিলাম, আমি রেখে দোতলায় উঠছিলাম। কিন্তু যখন ওকে আমি দেখাইছি তখন আমি প্রচন্ড রকম ভয় পাইছি, কারণ ক্যারাম বোর্ডের গুটিগুলো এলোমেলো ছিল, মানে মনে হচ্ছিল যে কেউ খেলেছে কেউ তারপর। খেলেছে। Oh এবং my সেই God. সাউন্ড গুলাই এইটা সবচাইতে আসল জায়গাটা। হ্যাঁ, যে হ্যাঁ, তার মানে অবশ্যই ওই ঘরের মধ্যে আপনি নিশ্চিত যে কিছু একটা হ্যাঁ ঘটেছে। এবং এর আগ পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে হয়তো জার্নি টার্নি সবকিছু মিলে এটা হইতে পারে, কিন্তু আমি তখন কনফার্ম হয়েছি যে না, আসলে এটা টায়ার্ডনেস এর কারণে বা জার্নির কারণে হয় নাই, কারণ এখানে ক্যারাম বোর্ডের গুটিগুলো সাজানো থাকার কথা ছিল, কারণ আমি ছাড়া আর কেউ একদম, ছিল না। একদম, আর 100%। আমি বাড়িটার সামনে দাঁড়ানো ছিলাম, আমি রাস্তায় দাঁড়ানো অবস্থাতেও কোনো লোক ওই বাড়িতে লোক ঢুকলে আমি থাকেনি। দেখতে পেতাম। হ্যাঁ, একদম একদম। তারপরে আমি যখন চলে আসতেছিলাম আমার কাছে মনে হয়েছে যে এখানে কোনো একটা ঝামেলা আছে বাড়িটাতে। তারপরে আমি ওই চায়ের দোকানদার তাকে আমি বলছি যে আমি কালকে রাতে এখানে ছিলাম এবং আমি কিন্তু মানে রাতে বাড়িতে থাকতে পারিনি, বাড়ির সামনে সারা রাত দাঁড়ায় ছিলাম। তখন সে বলছে যে আপনি ছাড়াও এখানে আরো 2 জন সরকারি অফিসার এসেছিলেন, ওনারা কোয়ার্টার পান নাই, ওনারা কয়েকটা দিন থাকবে ওই রুমটাতে, কিন্তু ওনারাও প্রথম দিন রাতে এরকম অর্ধেক রাত্রে ওনারা ওখান থেকে বের হয়ে অন্য অফিসারদের সাথে শেয়ার করে রুম থাকতে, ওনারাও এখানে থাকেন না। এবং এই বাড়িটাতে অনেক আগে একজন সরকারি আর কি কোর্টের একজন অফিসার, মানে পাবলিক প্রসিকিউটর, উনি এখানে কিছুদিন থাকছিলেন। ওনার যত সরকারি ওসব নথিপত্র কাগজপত্র এগুলো কে যেন প্রতিদিন রাতে এলোমেলো করে
উনি গুছাই টুছাই রেখে হয়তো ঘুমাতে যেতেন, সকালবেলা উঠে দেখতেন Very সব interesting. কাগজপত্র একদম ফ্লোরের মধ্যে ছড়ানো ছিটানো। তো উনিও আর থাকেন নাই। তারপরে আমি ওই দোকানদারকে জিজ্ঞেস করছি যে আপনি এই বাড়িটা সম্পর্কে কতদূর কি জানেন, মানে ব্যাপারটা এরকম কেন হয়। তখন ওই লোকটা বলল যে এই বাড়িটা একটা হিন্দু জমিদারের বাড়ি ছিল, তার একাধিক স্ত্রী ছিল। তো একাধিক স্ত্রীর মধ্যে কোনো একটা স্ত্রী সুইসাইড করে। তো তারপরে ওই জমিদার ক্যালকাটা চলে যায়, এবং এটা পর্যায়ক্রমিক ভাবে এটা গভর্নমেন্টের আন্ডারে চলে আসে বাড়িটা। এরপর মাঝে মধ্যে কিছু কিছু সময় অনেক লোক এই বাড়িতে যখন থাকে তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। তবে ওই যে ছেলেটা ছিল কেয়ারটেকার, ও হচ্ছে মাত্র কয়েকটা দিন আগে আর কি এই বাড়ির কেয়ারটেকার হিসেবে জয়েন করছে, যার জন্য ও আগে থেকে কিছু জানতো না। রাইট। অনেক ধন্যবাদ আপনাকে, একদম চমৎকার, এত চমৎকার একটা ঘটনা বলার জন্য, এবং অনেক ধন্যবাদ। এবং আমরা পরবর্তী ঘটনায় যাবো, তার আগে বলি যে আজকে যে ঘটনাগুলো বললাম তার সেই সমস্ত ঘটনা একটু আমরা রিভিউ করি। হ্যাঁ, আমরা চিন্তা করুন যে আজকে রাতের বেলায় যদি আপনারও হঠাৎ করেই আপনি একটা যে ঘরের মধ্যে ঘুমিয়ে আছেন, সকালবেলা দেখলেন যে আপনি ঠিক সেই ঘরে নেই, আপনি অন্য কোথাও চলে গেছেন, তাহলে কি অবস্থা হবে? আমি কেন মনে করিয়ে দিচ্ছি, জিনিসগুলো যাদের সাথে ঘটে তারাই বোঝেন যে ঘটনাটা কত ভয়ঙ্কর। আপনি খেতে একেবারেই পছন্দ করেন না, তারপরেও আপনার পরিচিত কেউ একজন যখন তখন আপনাকে এসে বলছে যে অমুক জায়গায় যাবে, সেখানে অনেক খাবার আছে, আপনার কেমন লাগবে? আপনার মানে বেশ ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু আপনি একটু অসুস্থ, আপনি ঘরের মধ্যে অপরিচিত কিছু মানুষের অস্তিত্ব টের পেলেন, এবং যখন আপনি খোঁজ নিলেন তখন আপনি জানতে পারলেন যে হ্যাঁ, আপনাদের পরিবারের কেউ, অন্য কেউ একজনও আগে এই সমস্ত ঘটনা দেখেছে, বা এই সেম ঘটনা বা এই সেম এক্সপেরিয়েন্স তারও আছে। একইভাবে আপনি যদি একটু চিন্তা করে দেখেন যে এরকম একটা বাসা, যে বাসাটায় আপনি সারা জীবন আছেন, বা কোন একটা বাসা, বা এই মুহূর্তে অনেকেই হয়তো হোটেলেও আছেন, সেখান থেকে আমাদের শুনছেন, তো এই সমস্ত এই হোটেলে আপনি যে হঠাৎ করে দেখেন যে আপনি ছাড়া কেউ নেই, বা আপনি যে ঘরে কারো থাকার কথা না সেখানে অদ্ভুত সব আওয়াজ পাচ্ছেন, তাহলে কেমন লাগবে? ঘটনাগুলো শুনতে যেমন লাগে, নিজের জীবনে ঘটলে আরো বেশি কিন্তু ভয়ঙ্কর লাগে। আপনারা অনেকেই বলেন যে ঘটনা শুনে খুব ভয় লাগছে, বাট আপনি চিন্তা করে দেখেন যে এই ঘটনাগুলো যদি আপনার জীবনে ঘটতো, আপনার শুনে এত ভয় লাগছে, জীবনে ঘটলে কিরকম লাগতো। আমাদেরকে লিখেছেন রাসেল ভাই আমাকে হেল্প করো। আচ্ছা, আমি আপনার নাম লিখেনি, সুতরাং এসএমএসটা পড়তে পারছি না। সঞ্জিদ আমাদের এসএমএস করেছেন, ভয় লাগছে লিখেছেন, অনেক ভয় লাগছে। ডিজে রাসেল আমাদের লিখেছেন যে হ্যালো রাসেল ভাই, তিনি এবং তার ওয়াইফ আমাদেরকে, রূপা আমাদেরকে শুনছেন। সুমিত আমাদের রাজশাহী থেকে লিখেছেন যে সেকেন্ড স্টোরিটা শুনতে খুব ভালো লাগছিল এবং শেষটা খুব কষ্টের ছিল। আমাদেরকে সাইদুর, রুমি, তারপরে ঐশী মোহাম্মদপুর ঢাকা থেকে লিখেছেন আজকে স্টোরিগুলো অসম হচ্ছে। আমাদেরকে মাহি কুমিল্লা থেকে লিখেছেন ভেরি নাইস। আমাদেরকে তাহমিদ লিখেছেন যে আমি এমন, আচ্ছা আমি এটা বুঝি নাই। নাহিদ আমাদের সিলেট থেকে এসএমএস করেছেন, এবং 4 নাম্বার স্টোরিটা আনকমন তাই লিখেছেন। সুইটি আমাদের এসএমএস করেছেন চন্দনপুর থেকে, ভাইয়া আজ ভূত এফএম পড়তে পারলাম না। সিদ্দিক খান আমাদের জুরাইন থেকে এসএমএস করেছেন। অনামিকা ফরিদপুর থেকে এসএমএস করেছেন। এসএমএস করেছেন আমাদের তাজ নড়াইল থেকে। এছাড়া আমাদেরকে নীলয় এসএমএস করেছেন। ইথিকা আমাদের এসএমএস করেছেন, এবং তিনি বলেছেন যে তিনি হন্টেড রাস্তা এবং ভিলেজ সম্পর্কে ঘটনা শুনছেন। ভিলেজের ঘটনা তো আমরা আসবো, হন্টেড রাস্তা কিন্তু অনেক ঘটনা আমরা এর আগে বলেছি যে রাস্তাটা হন্টেড। আপনি কি মিস করেছেন সেগুলো? আমাদেরকে একটু জানাবেন, এবং আমরা অবশ্যই সেরকম ঘটনা আবারও আপনাদেরকে শোনাতেই পারি, কোনো অসুবিধা নেই। নিলয় আমাদের লিখেছেন ভালো লাগছে। এছাড়াও ফেসবুকে অনেকে কমেন্ট করছেন, দেখতে পাচ্ছি আমরা, এবং ফেসবুকে লিখেছেন যে রাসেল ভাই আমি একজন নিয়মিত শ্রোতা। তিনি অবশ্য অনেক আগে কমেন্ট করেছেন এটা। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুক রেডিও ফুর্তির ফেসবুক ফ্যান পেজ যেটা আছে, সেখানে অনেকেই এখনো পর্যন্ত কমেন্ট করছেন, এবং লিখেছেন যে আজকে ফুর্তি অ্যাপটা একদম তার কাছে ডিস্টার্ব দেয়নি। ভাই ডিস্টার্ব দেওয়ার কথা নয়। এস কে সৌরভ লিখছেন এটা। আকাশ হোসেন লিখেছেন রাসেল ভাই আজকের গল্পগুলো অসম লাগছে। রিফাত হোসেন নিলয় লিখেছেন আজকে ভূত এফএম, আমি ভূত এফএম ভয় পাই না, কংগ্রেচুলেশন। আমাদেরকে এছাড়াও লিখেছেন মাকসুদ বেগ যে প্রথম এবং দ্বিতীয় স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। আমার যে পেজটা রয়েছে সেখানেও অনেকে দেখতে পাচ্ছি কমেন্ট করছেন, এবং সেই কমেন্টগুলোর মধ্যে হচ্ছে জোস 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 রাসেল ভাই লিখছেন ঘোস্ট বয়। এছাড়াও আমাদেরকে শাওন লিখছেন স্টোরিগুলো অসম। শাওন মন্ডল এখানে লিখেছেন আমার পেজে। আর নাহিদ পারভেজ শাওন লিখেছেন
যে তারা মালদ্বীপ থেকে শুনছেন, কংগ্রেচুলেশন। এবং সাথে আছেন সোহাগ, নারায়ণ, নাহিদ সহ আরো অনেকে। দেখেন ফুর্তি অ্যাপের কি কাহিনী, ফুর্তি অ্যাপ দিয়ে আপনি এখন মালদ্বীপ থেকে আমাদের শুনতে পাচ্ছেন, মালদ্বীপ থেকে বসে লাইভ শুনছেন আমাদেরকে। এছাড়াও যারা SMS করছেন তারা কিন্তু SMS করার সাথে সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন সেই লিঙ্কটা, সুতরাং অবশ্যই SMS চালু রাখতে হবে। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি নেক্সট লাইকের মামুন লিখেন, দ্বিতীয় গল্পটা কঠিন, আমি পুরোই ঠান্ডা হয়ে যাচ্ছি। আমাদেরকে এছাড়াও আরো অনেকেই এখানে কমেন্ট করছেন, আমাদেরকে লিখেছেন যে একলা পাখি লিখেছেন ইউটিউব কি লাইভ দেখা যাবে ভূত FM? না, সেরকম কোনো সম্ভাবনা এখনো নেই, তবে দেখা যাক কি হয়। আমাদের তো অনেক প্ল্যান রয়েছে, সেই প্ল্যানগুলো একে একে নিশ্চয়ই বাস্তবায়ন করা হবে। আমাদেরকে যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যদি আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@RADIOFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যারা আমাদের ফেসবুকে কমিউনিকেট করতে চান তারা চলে যান www.facebook.com/radio.furti। এছাড়াও যেতে পারেন www.facebook.com/bhutfm.russell RUSSELL। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের সঙ্গে আরো একজন নতুন অতিথি জয়েন করেছেন এই মুহূর্তে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম কাজী আব্দুর রহমান। আমি যশোরে, আমার বাড়ি যশোরের শাসা থানা, আর গ্রামের নাম লক্ষণপুর। আপনি তো লক্ষণপুরের ঘটনাই বলবেন তার মানে? আমি লক্ষণপুরের ঘটনা শুনি আপনার ঘটনা। আমি এখন ঢাকায় থাকি। আমি যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা আমি তখন ক্লাস 6 অথবা 7 পড়ি। তখন টিভিতে সংসপ্তক নাটক হতো, সবাই এক নামে কান কাটা রমজান বলে সবাই চেনে। তো আমাদের গ্রামে তখন পার্সোনালি কেউ টিভি কিনে কারোর ঘরে আসেনি। একমাত্র লক্ষণপুর আমাদের ইউনিয়ন পরিষদ যেটা ছিল, ইউনিয়ন পরিষদে একটা টিভি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কেনা হয়েছিল। সেখানে আমরা বিভিন্ন গ্রামের অঞ্চল থেকে আমরা টিভি দেখতে যেতাম। তো টিভি দেখে আমরা যখন রাতে ফিরতাম তখন আমাদের ওই অঞ্চলে নতুন ইলেকট্রিসিটি গিয়েছে, বাট সব জায়গায় তেমন ফ্লারিশ হয়নি, কোনো ফ্যামিলি থেকে নিতে পেরেছে আর কি। তো অন্ধকার রাস্তা দিয়ে আমাদেরকে বাড়ি যেতে হতো রাতে। আমাদের বাড়িতে ফেরার রাস্তায় একটা জায়গা ছিল, একটা রাস্তার মাঝখানে একটা জায়গা ছিল, একটা কবরখানা ছিল আগে। ওই কবরে আমাদের গ্রামে একজন বুড়ি ছিল, অনেক দিন রোগ ভোগের পরে সে মারা গিয়েছিল। তো ওই কবরখানাটাকে ঝড়ির কবরখানা বলে সবাই। তো ওইখানে অনেক অদ্ভুত ঝড়ির কবরখানা বলে সবাই, ঝড়ির কবর। তো ঝড়ি কি কারোর নাম? ঝড়ি একজনের নাম। আচ্ছা আচ্ছা, তার নাম একজন ঝড়ি। তো অনেকের অনেক ধরনের ঘটনা ওখানে ঘটেছে, আমরা শুধু শুনতাম, কিন্তু আমরা বাস্তবে কখনো দেখিনি। তো আমরা 3-4 জন যাচ্ছি বাড়িতে, হাঁটতে হাঁটতে ওইখানে যাওয়ার সাথে সাথে কেন জানি শরীরের ভিতরটা নাড়া দিয়ে উঠতো যে না জানি এখানে কিছু একটা ঘটতে পারে, সমসম শব্দ মনে হতো, কিছু একটা টের পাচ্ছি এরকম মনে হতো। লাকিলি ওই দিন আমরা যখন যাই, হঠাৎ করে দেখি ওখান থেকে ছোট্ট একটা বিড়ালের বাচ্চা বের হয়ে এসেছে। বের হয়ে এসে অন্ধকারে আমার 2 পায়ের মাঝখান দিয়ে বিড়ালটা হাঁটতেছে। আমি পায়ে টোকা লাগতেছে, বারবার যখন টোকা লাগতেছে একবার আমি ওটা লাথিতে ফেলে দিয়েছি। তখন রাস্তার পাশে ও বিড়ালটা পড়ে গেছে। আমি বুঝতে পারলাম যে বনের ভিতরে সে পড়ে গেল। আমি এর পড়ে যাওয়ার পরে আমি বলতেছি আমার বন্ধুদেরকে, দেখলি আমার পায়ে একটা বিড়াল বেঁধে গেল, আমি লাথি দিয়ে ফেলে দিলাম। ওরা বললো কই, এরকম তো কিছু দেখি নাই। তারপরে আমরা হাঁটতে কিছু দূর পরে দেখি বিড়ালটা আবার, এখন যে বিড়ালটা দেখলাম আগে ছিল ছোট্ট একটা বিড়াল, এখন ওই বিড়ালটা একটু বড় হয়ে গেল, সাইজটা বেড়ে গেছে বিড়ালটার। আমার তখন একটু ভয় লাগলো যে এই ঘটনাটা কি, আগে দেখলাম একটা ছোট বিড়াল, এখন দেখছি একটা বড় বিড়াল। তারপরে আমরা যাচ্ছি, হাঁটতেছি, আমরা বন্ধুদের বলতেছি এই বিড়ালটা দেখতো, এটা তো তুই একটু ইয়ে দে, খেয়ে দিয়ে, মানে আমরা গ্রামের ভাষায় বলি খেদিয়ে দে, মানে তাড়িয়ে দে আর কি। তো তখন আমার এক বন্ধু বলছে কই, কোনো বিড়াল তো নেই, এখানে তো কোনো বিড়াল নেই। তারপর আমরা আবার হাঁটতেছি, আবার দেখি বিড়ালটা নাই। যখন বাড়ির কাছে গেলাম, কাছাকাছিতে বিড়ালটা আমরা দেখতে পেলাম না। আমি তখন বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে আমার মা আমাকে খেতে দিল। খাওয়ার পরে আমরা, যেহেতু গ্রামে বাড়ি ছিল, আমাদের গ্রামের বাড়িতে উঠানের পাশে একটা বৈঠকখানা ছিল। তখনকার সময় গ্রামের বাড়ির উঠানের সামনে একটা বৈঠকখানা থাকতো। যারা সম্ভ্রান্ত পরিবার, একটু বড় পরিবার ছিল, তাদের একটা বৈঠকখানা থাকতো। ওই বৈঠকখানায় আমি রাত্রে ঘুমাতাম।
তো যথারীতি আমি খাওয়ার পরে রাত্রে যে ঘুমিয়েছি, শুয়েছি। তো শীতকাল ছিল তখন। হুম হুম। তো আমি লেপটা আমার বুকের উপর দিয়ে আমি শুয়ে আছি, লাইটটা অফ করে দিয়ে। একটু ঘুম ঘুম ভাব, তখন দেখছি যেন আমার পায়ের নিচে দিয়ে কি একটা আমার পায়ের গায়ের উপর উঠতেছে আস্তে আস্তে। তো আমার গায়ে খুব ভয় ভয় লাগতেছে, অন্ধকারের মধ্যে পায়ের উপর দিয়ে কি উঠতেছে। যখন সে আমার হাঁটু পর্যন্ত উঠলো, তখন আমি পা দুটো তাদের ঝাড়া দিলাম। দিলে ও যে ওয়ালের গায়ে যে বাড়ি খেলে আমি চিন্তা করলাম যে এই মনে হয় সেই বিড়ালটা হবে, তাহলে এটা কি হলো। আমি যথারীতি আবার আমি শুয়ে পড়েছি। শুয়ে পড়ে লাইটটা অফ করে আমি শুয়ে পড়েছি। আবার ঘুম ঘুম, কিছুক্ষণ পরে দেখি আবার সে আমার পায়ের উপর দিয়ে উঠে আসতেছে। ঠিক যখন আমার হাঁটু পর্যন্ত উঠে এসেছে, তখন আবার আমি তাকে বাড়ি দিয়ে ফেলে দিছি, দিয়ে ওয়ালে যে বিড়ালটা পড়ে গেছে। তারপরে যে আমি আবার আস্তে আস্তে ঘুমানোর চেষ্টা করতেছি। যখন আমি ঘুমিয়ে গেছি, আমার একেবারে গভীর আবার তেমন যেন আমার বুকের উপরে যে একেবারে কাছাকাছি চলে এসছে কিছু একটা আমি দেখলাম। তখন আমি ওটাকে আবার বাড়ি দিয়ে আমি এবার লাইট অন করেছি, যে আসলে দেখি বাস্তবে কিছু আছে কিনা। দেখলাম যে আসলে সেই বিড়ালের বাচ্চা দেখলাম আমি। তো আমার ওই রুমের মধ্যে ওই আগের দিন আমার মায়েরা ধান সিদ্ধ করেছিল ইয়ে করার জন্য, চাউল করার জন্য, সেখানে ঢিবি করা ছিল। তো ওখানে একটা ঝুড়ি ছিল। তো আমি তখন করলাম কি, সাহস করে বিড়ালটা ওই ঝুড়ি দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে একটা ইট ওর পরে চাপা দিয়ে দিলাম, যে দেখি বিড়ালটা সকাল পর্যন্ত থাকে কিনা। দিয়ে চাপা দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি। তারপরে আমি ঘুমিয়ে গেলাম। আমি খুব সকালে ঘুম থেকে উঠলাম, ওই যে একটা টেনশন ছিল যে আসলে বিড়ালটা আছে কিনা। সকালে ঘুম থেকে উঠে আমি দেখলাম যে বিড়ালটা আসলে নেই। আপনি যে জিনিসটা আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম অফ এয়ারে, যে ঝুড়িটা আপনি এখন বলেন যে ইট চাপা দিয়েছেন, কিন্তু ওই ঝুড়িটা আপনি বলছেন যে ওটা মাটি লেপা থাকে, মাটি লেপা থাকে, ওইটা এমনিতেই অনেক ভারী। এক্স্যাক্টলি। সুতরাং ওইখান থেকে কোনো বিড়ালের বাচ্চার বাইরে যাওয়ার কোনো উপায় একেবারেই নাই। আমি তখন এই ঘটনাটা আমি আমার বাবাকে বলি। আমার বাবা হলো মসজিদের ইমাম ছিলেন, উনি দীর্ঘ 25 বছর ইমামতি করেছেন। তো উনি তখন বললেন যে বাবা, এরকম এটা তো খুব ন্যাচারাল জিনিস, আমার জীবনের কিছু ঘটনা তুমি শোনো। তখন আমার বাবা 2টা ঘটনা আমাকে বললেন, আমার আব্বার। আমরা গ্রামের মানুষ আমরা আব্বা বলি আর কি। না অনেকেই আব্বা বলে। আব্বা সচরাচর আমাদের ওই অঞ্চলে মাহফিল হতো, অনেক দূরে মাহফিল হতো। তা আমার আব্বা যেখানেই মাহফিল হতো সেখানে মাহফিল শুনতে যেতেন। আচ্ছা, আপনার বাবার ঘটনা আমরা ফিরে এসে শুনবো। আমরা মাঝখানে আরেকজনের ঘটনা শুরু আসবো, আপনি এখান থেকে আবার শুরু করবেন। একটা ব্রেক নিয়ে আসি এবং আরেকজন গেস্ট আছেন, তার ঘটনা শুনে আমি আবার আপনার কাছে ফিরে আসছি। ওকে, সো আপনারা যারা এতক্ষণ শুনছিলেন তাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে আমরা এখন কি বলবো, যে অনেকগুলো এসএমএস পেয়ে গেছে অলরেডি। সাকিব আমাদের লিখেছেন যে রাসেল ভাই পড়তে পারলাম না, তার আগে চলে গেল এসএমএসটা। শাওন আমাদের লিখেছেন উত্তরা থেকে 13 নম্বর সেক্টর থেকে, ভাইয়া আমি আচ্ছা, তিনি একটা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন এবং তিনি বলছেন যে মোবাইলটাতে রেডিও থাকার কারণে এতদিন রেডিও না থাকার কারণে তিনি এতদিন ভূত এফএম শুনতে পারতেন না, বাট এখন তিনি শুনতে পারবেন। অবশ্যই অ্যাপ ডাউনলোড করে অবশ্যই আপনি শুনতে পারবেন। এমন দারুণ একটা এপিসোড হচ্ছে। ভূত এফএম এর পুরো টিমকে থ্যাঙ্কস আমাকে এপিসোড উপহার দেওয়ার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম, বাট আপনার নামটা কেন লেখেননি? শান আমাদের এসএমএস করছেন, আল মামুন আমাদের এসএমএস করছেন মিরপুর 6 থেকে, ভূত এফএম নাইস স্টোরি তাই লিখেছেন। নাহিদ এবং নিহা আমাদের এসএমএস করছেন সিলেট থেকে এবং তিনি বলছেন আজকে সব ঘটনাগুলো ডিফারেন্ট, অল দ্য বেস্ট ভূত এফএম। আমরা ডিফারেন্ট ঘটনা তখনই কি বলবো যে আপনাদেরকে উপহার দিতে পারি যখন আপনারা ডিফারেন্ট ঘটনা পাঠান। সো আরো একবার মনে করে দিই আমাদের অ্যাড্রেসটা ভূত এফএম @radio50.fm, মনে রাখবেন BHWTFM@radioFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটা সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। আমি এই শোয়ের এই শো যখন শেষ হয়ে যাবে তখন আমার পেজে এই অ্যাড্রেসটা আরো একবার আমি টাইপ করে দেবো আপনাদেরকে। আমার পেজটা হচ্ছে www.facebook.com/bhoothfm.russell RUSSELL। এই যে লিঙ্কটা আমাদের অ্যাড্রেসটা, আমাদের ইমেল অ্যাড্রেসটা আমি আরেকবার সেখানে টাইপ করে দেবো, যাতে স্পেলিং নিয়ে কনফিউশন রয়েছে যাতে সেই কনফিউশন যেন না থাকে। তাহিন আমাদের সিলেট থেকে লিখেছেন এবং তিনি বলেছেন যে গত ফ্রাইডেতে পড়তে পারলাম না। সাকিব আমাদের লিখেছেন যে আমার বাসা নড়াইলে, এই ঘটনাটা কত সালের বললে ভালো হতো আর বাড়িটা ঠিক কোন জায়গায় বললে ভালো হতো।
নড়াইলের ঘটনা বলছিলেন কে আপনি? আচ্ছা আচ্ছা, আপনার আমরা এটা একটা কোন জায়গা, কত সালের ঘটনা? জি বল, কত সালের ঘটনা এটা? 1 বছরের কিছু বেশি। 1 বছর কিছু বেশি। আর জায়গাটার নাম মনে আছে আপনার নড়াইলের? আমি কি জায়গাটার নামটা বলবো? আপনার যদি সমস্যা না থাকে তাহলে বলতে আমার পারেন। কোনো সমস্যা নেই। আচ্ছা, জায়গাটার নাম বলতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে নড়াইলের অফিসার্স ক্লাব। আচ্ছা, ওকে ওকে। সো আমরা আরো অনেক 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 SMS পাচ্ছি অলরেডি, এবং দেখতে পাচ্ছি যে তরুণীমা আমাদের লিখেছেন, তা আজকের এপিসোডটা তিনি অনেক পছন্দ করছেন। এছাড়া আমাদের দেখতে পাচ্ছি যে এমডি রতন সহ আরো অনেকেই আমাদের SMS করছেন। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পর আবারও ফিরে আসবো। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, অ্যান্ড স্টে টিউন টু রেডিও ফুর্তি and don't stop the ফুর্তি। একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসছি। Boot FM, the night comes alive with grabbing songs. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। চলছে এই মুহূর্তে ভূত FM, এবং আপনারা সবাই জানেন ভূত FM এখন অন্যরকম উইথ গ্রামীণ ফোন, এবং আপনাদের মাধ্যমে আমরা যেতে চাই বহু দূর। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছেন আজকের অতিথিরা, এবং আজকে অনেক প্রেশারের মধ্যে আছে, অনেক বেশি গেস্ট আজকে। সো আমরা কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। আপনার নামটা প্লিজ একটু বলবেন, এবং আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু বলে তারপর আপনার শুরু করবেন। আপনার নামটা একটু শুনি। হ্যালো লিসেনার, আমি মোহাম্মদ মামুন, দেশের বাড়ি মরুলগঞ্জ বাগেরহাটে। ওকে, আমি ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটা আমি যখন অনার্স 3rd ইয়ারে পড়ি বিএল কলেজে, আমি খুলনা বিএল কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম। তখনকার ঘটনা, আমরা যশোরে গেছি মধু মেলায় বেড়াতে। আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে, আমি, মুজাহিদ, রহমান। তো ঘটনাটা ঘটে আমরা যখন ফিরতেছি সন্ধ্যার দিকে। এটা কেশবপুর থেকে একটা বিল আছে, যারা খুলনার আছে তারা ঠিকই চিনবে, বা যশোরের। সেই বিলটা পার হয়ে আসতে হয়, এসে আপনার ভারতের দেউল নামে একটা জায়গা আছে, সেই জায়গাটা আমরা দেখবো মূলত, সেই জন্যই ওইখান থেকে আসা। অনেক বড় একটা লম্বা বিল, আপনার ম্যাক্সিমাম আপনার 1-1.5 ঘন্টা তোর মানে সময় লাগবে বিলটা এপার থেকে ওপারে আসতে আর কি। মানে বিলের মাঝে কোনো জনবসতি নেই, একদম বিলের মাঝ থেকে একটা রাস্তা শুধু। দিনের বেলা লোকজন চলাচল করে, বাট রাতে ওইখান থেকে কোনো লোকজন চলাচল করে না। তো আমরা সন্ধ্যার দিকে সূর্যটা কেবল ডুববে এরকম একটা সময় আমরা ওই বিলের এক প্রান্ত থেকে আমরা রওনা দিচ্ছি। তো দিতে আমরা হাঁটতেছি, অর্ধেকটা ক্রস করছি। অর্ধেকটা আসার পরে হঠাৎ করে একটা পচা মাছের গন্ধ আসতেছে। আচ্ছা, এখন আমরা বুঝতেছি যে বিলের মধ্যে পচা মাছের গন্ধ আসতেই পারে, বিকজ এটা একটা বিল, এখানে পচা মাছ নষ্ট মাছ থাকতেই পারে। তো যতদূর আগাচ্ছি আস্তে 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 আস্তে, কিন্তু গন্ধটা আরো তীব্র হচ্ছে। আচ্ছা, খুবই তীব্রতর হচ্ছে। আমি কি এখানে একটু পচা মাছের গন্ধ, তো আমার ফ্রেন্ডরা বলতেছে আরে এটা তো একটা বিল এলাকা, পচা মাছ থাকতেই পারে, এটা অস্বাভাবিক। তো রাসেল ভাই, সামনে আমরা যখন গেছি, একটু সামনে আর 2-3 মিনিট হাঁটছি, এখন দেখি যে গন্ধটা আসতেছে না, হঠাৎ করে শুটকি মাছের একটা ঘ্রাণ আসতেছে। আচ্ছা, এখন আমি বলতেছি আমার ফ্রেন্ড মুজাহিদের, এখানে তো শুটকি মাছ থাকার প্রশ্ন না, আপনারা যারা কুয়াকাটা বা কক্সবাজার গেছেন ওইখানে দেখবেন শুটকি পল্লী থেকে অনেক গন্ধ আসে, দূর থেকেও শুটকি মাছের একটা ঘ্রাণ আসে, বাট এইখানে তো এরকম কিছু নেই। এখানে আসার তো হাউ ইট পসিবল, এটা তো সম্ভবই না কোনোভাবে। তো আমি একটু ভয় পেয়ে গেছি তখন, যখন এই ঘটনাটা ঘটতেছে, আপনার শুটকি মাছের ঘ্রাণটা আসতেছে, আমি রীতিমতো ভয় পেয়ে গেছি যে এরকম গন্ধ, আরো এমনি এরকম অনেক প্যারানর্মাল ঘটনা আগে পরে শুনছি, বাট তখন আমার কেমন যেন মিলে যাচ্ছে যে এই ঘটনাটা আসলে কি। তো একটু সামনে আর 3-4 মিনিট হাঁটতেছি, হাঁটার পরই দেখি কি যে একটা মুরব্বি টাইপের লোক, অনেক মানে তখন সূর্যটা ডুবে গেছে, একটু সন্ধ্যা, অর্থাৎ মাগরিব আজানটা হয়েছে 5-10 মিনিট হয়েছে মেবি। তো একটা মুরব্বি টাইপের লোক হবে, আপনার অনেক শুকনা, মানে নিচু হয়ে যেভাবে ধান লাগায় ঠিক ওইভাবে আমাদের সামনে হাঁটতেছে। আচ্ছা, মানে বিলের মধ্যে এটা। বাট আমরা তো, এটা আমাদের থেকে ডিস্টেন্স হবে 200-300 হাত দূরে, এবং বিলের মধ্যেও আপনার আমাদের রাস্তা থেকে 200-300 হাত দূরে।
হুম। তো আমরা তো এইটা দেখে আমি তো এই রাত্রে এইরকম সন্ধ্যাবেলা এখানে তো সম্ভব না কোনো লোক থাকা, প্রচন্ড রকম ভয় পেয়ে গেছি। পরে আমি আর যারা ছিল ফ্রেন্ডরা ওরা সবাই দোয়া দুরুদ পড়ছি যে যে কি অবস্থা। তো অনেক সাহস নিয়ে আমার ফ্রেন্ড ছিল রহমান আবার খুব সাহসী ছিল, তো ও বলতেছে যে হয়তো হবে, তো চল সামনে চল। আমি না দোষ এখান থেকে পিছনে ফিরে যাই আমরা, আর সামনে যাব না। তো বলতেছে না আর সামনে যাব, যে হয়তো হবে। তিনটা মানুষ কি করবে? তো আমরা হাঁটতেছি, যখন কাছাকাছি চলে আসছি সেই মুরব্বিটার, দেখতেছি কি সেখানে কোনো মুরব্বী নাই এবং আমাদের চোখে ভুল দেখার কোনো প্রশ্নই আসে না। দেখি কি একটা বগ ওইখানে মানে মাছ খাচ্ছে, এরকম একটা মানে একটা সাদা বগ। আমি বলতেছি এইখানে একটা মানুষ দেখলাম, এখন দেখি না একটা বগ, কি করে সম্ভব? এখন কি করার? আর পরে আমরা জোরে জোরে হাঁটা শুরু করছি। এখন জনবসতি ওইখান থেকে 10-15 মিনিট পরই আমরা মেইন রাস্তা চলে আসবো আর কি, মানে যেখানে মানুষজন থাকে। তো একটু পরে দেখি কি সামনে হঠাৎ করে একটা কুকুর আমাদের সামনে থেকে দৌড়, বিলের পাশ থেকে উঠে। এটাও তো সম্ভব না, এখানে কুকুর আসবে কোথার থেকে? সামনে 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 হাঁটতেছে, সামনে সামনে আস্তে আস্তে মানে আমাদের সামনে দৌড়াচ্ছে। তো পরে একটু দৌড়ে ও আবার চলে গেল, আর খুঁজে পাচ্ছি না, আর দেখতেছি না। পরে আমি ওদেরকে বললাম কি একটু পিছনে ফিরে তাকাই, তো দেখি কি পিছনে ফিরে তাকাই কি সেই লোকটা, এবং লম্বা হয়ে আপনার সেই লাঠি সহ একটা লাঠি হাতে 10-15 হাত লম্বা সে দাঁড়াই আছে। তো আমি আর ওই তিনজন হাতে হাত ধরে এক দৌড় দিয়ে আমরা সে যেখানে লোকজন থাকে সেখানে চলে আসছি। আমরা তিনজন এসে পুরো আমরা সেই ভারতের দৌলার দেখতে গেলাম না। পরে আমরা ওইখান থেকে একটা খেয়া আছে, খেয়া পার হয়ে আমরা শাহপুর নামে একটা জায়গা আছে, যারা খুলনার তারা চিনবে। তো ওইখান থেকে অটো ধরে একদম দৌলতপুরে চলে আসলাম। তো এসে পরে আমরা তিনজন তো প্রচন্ড ভয় পেয়ে গেছি। আস্তে আস্তে খুলনায় তখন প্রায় 9টা-10টা বেজে গেছে। আমাদের কলেজের ইমাম সাহেব উনি মারা গেছে, মাওলানা মঞ্জুরুল হক, ওনার কাছে গেলাম। তো যাই ইমাম সাহেব এই ঘটনা বললাম যে হুজুর এই কাহিনী, আমরা তো প্রচন্ড ভয় পেয়ে গেছি। তো উনি আমাদের পরে পানি টানি পরে দিল, পরে খাইলাম। পরে এই ছিল রাসেল ভাই ঘটনা। পরে আমরা অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা এখন কথা না বাড়িয়ে, যেহেতু আরো কিছু ঘটনা রয়েছে, আমরা SMS ও কিছু পড়তে হবে, সুতরাং আমরা লাস্ট যে বিরতিটা সেই বিরতিটা নিয়ে আসবো এবং তারপরে আবার ঘটনা শুরু করব। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আশা করছি। এবং যারা আমাদেরকে SMS করতে চান তাদেরকে আরো একবার বলি, মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করে 40 FORTI 40 স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেসটি কিন্তু অলরেডি আমি দিয়ে দিচ্ছি আমাদের ফেসবুকের যে আমার যে পেজটা রয়েছে সেই পেজে। তারপর আরেকবার জানিয়ে দিই, bhotfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। এবং এটাতে পেতে গেলে আপনি যেতে পারেন, আমরা সরাসরি আমি লিখে দিয়েছি, যদি কোনো স্পেলিং নিয়ে কোনো কনফিউশন থাকে চলে যেতে পারেন www.facebook.com/bhotfm.russell। আর এছাড়াও আমাদের যদি ফেসবুকে কমিউনিকেট করতে চান, আমাদের অফিসিয়াল যে ফ্যান পেজটা রয়েছে রেডিও ফুর্তি, সেখানে যে আপনি আমাদের লাইক দিয়ে কমেন্ট করতে পারেন, এবং সেটি হচ্ছে www.facebook.com/radio.furti। আমরা চলে যাব পরের ঘটনায়, তবে তার আগে ছোট্ট বিরতিতে নিতে হবে আমাদেরকে। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। The night comes alive with শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি, সাথে একটা SMS আমার পড়তে, SMS না, একটা কমেন্ট আমার পড়তে ইচ্ছা করছে। লিখেছেন যে এতদিনে আমাদের মনের আশা পূর্ণ হলো, এই প্রথম সরাসরি ভূত FM শুনতে পাচ্ছি। থ্যাঙ্কস ভূত FM, থ্যাঙ্কস রাসেল ভাই, আই লাভ ভূত FM। মুনমুন ফ্রম ইটালি আমাদের ফেসবুকে তিনি আমাদেরকে কমেন্ট করেছেন এটা, এবং সরাসরি ফেসবুকে তিনি জানিয়েছেন যে তিনি সরাসরি ইটালি থেকে আমাদের এই শো শুনছেন। সো বুঝতেই পারছেন যে আপনিও কিন্তু চাইলে এখন শুনতে পারেন এটা, এবং আপনি ফুর্তি অ্যাপটা জাস্ট ডাউনলোড করেন এবং পৃথিবীর যেই প্রান্তেই থাকুন না কেন আপনি এটা শুনতে পারবেন। আমাদের ভূত FM কেন, রেডিও ফুর্তির প্রত্যেকটা প্রোগ্রাম শুনতে পারবেন, এবং সেই জন্য আপনি অবশ্যই এই অ্যাপটা ডাউনলোড করে আপনি যে কোনো ফোনের ইউজেই হন না কেন, কোনো সমস্যা নেই। আর সেই সাথে আরো একটা জিনিস জানিয়ে দিই, সেটা হচ্ছে যে আপনি যদি এই কমেন্টটা দেখতে চান, এই কমেন্ট আসলে আমাকে খুব মুগ্ধ করেছে। আপনি যদি দেখতে চান চলে যেতে পারেন www.facebook.com/bhotfm.russell। আর এছাড়াও
আমাকে মাহমুদ হুসাইন লিখেছেন স্টোরি বলতে চাই। আপনি আপনি আমাদের অ্যাড্রেসটা তো আমি এখানে কমেন্ট, আমি একদম জাস্ট স্টেটাসেই অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, সেখান থেকে নিয়ে আপনি সরাসরি আপনার ঘটনাগুলো পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। ভয়ের সাথে লড়বো, ভয়কে জয় করব, তাই লিখেছেন আমাদেরকে কায়ানাত খান। আপনাকে অনেক ধন্যবাদ এরকম সাহসী মনোভাবের জন্য। আমাদের ফেসবুকে আরো বেশ কিছু কমেন্ট রয়েছে। আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের ফুর্তির যে অফিসিয়াল ফ্যান পেজ রয়েছে সেখানে আপনারা লিখছেন যে মনে, আচ্ছা লিখছেন আমি আপনাদের নতুন একজন, লিখেছেন জালাল আহমেদ। এছাড়াও সাদ বয় রিশাদ লিখেছেন ভালো আমাদেরকে। এছাড়াও সাইদা ইসলাম লিখেছেন আজকে ভূত এফএম অসম হচ্ছে। এছাড়া আমাদেরকে আকাশ লিখেছেন যে আমার কোনো SMS কমেন্ট পড়া হয় না। আসলে কি সত্যি এখনো সেটা কি সত্যি মনে হচ্ছে আপনার কাছে? এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি সাইফুল লিখেছেন অনেক ভালো, নাইস। এবং আমাদেরকে জাবের আলম সাগর লিখেছেন শুনছি এবং ভালো লাগছে। এই পেজটিতে লাইক দিতে এবং কমেন্ট করতে চলে যান www.facebook.com/radio.furti। আমাদের SMS করতে পারেন, অনেকে SMS করছেন। লিখেছেন যে আমাদেরকে মন্ডল মামুন হাসান লিখেছেন SMS করেছেন, আফান আমাদের SMS করেছেন, তারা 15 জন মিলে ভূত এফএম শুনছেন। ও মাই গড, মানে এটা আপনাদের ধন্যবাদ জানাই এবং আমাদের সাথে থাকার জন্য, এবং আশা করছি আগামীতে আমাদের সাথে থাকবেন। শাহুল ইসলাম উত্তরা 13 থেকে লিখেছেন ইস্ট অর ওয়েস্ট ভূত এফএম ইজ দ্য বেস্ট। আমাদেরকে সুমন লিখেছেন যে সেকেন্ড স্টোরিটা খুব মানে দুঃখের ছিল, তিনি বলেছেন থ্যাংক ইউ ভূত এফএম। আমাদেরকে এছাড়া ওয়াহিদ লিখেছেন সব স্টোরিগুলো নাইস। আমাদেরকে তাহিন লিখেছেন সিলেট থেকে যে ফ্রাইডেতে ভূত এফএম শোনা যায় নাই, তাই শুনতে পারি নাই। কেন ভাই, কারণটা কি? এখন তো অ্যাপও রয়েছে, আবার আমাদের ফুর্তির তো মানে কি বলবো, আপনার 88.0 FM এ গেলেই শুনতে পারবেন। সুতরাং এখন তো কোনো সমস্যা নেই, পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন আপনি। আমি জানি না যে আপনার মানে আমাদের দোষ নাই, বাট আপনি যদি এখন অন্য কোনো গ্রহে যেও যদি আপনি সেখানে ইন্টারনেটের ব্যবস্থা করে ফেলতে পারেন, তাহলে সেখান থেকে আপনি শুনতে পারবেন। সো মানে অ্যামেজিং না? ওকে, আমরা কথা না বাড়ি সরাসরি ঘটনায় চলে যাই। আমাদের সাথে আবারও জয়েনের সাথে নামটা একটু প্লিজ বলবেন। আমার নাম কাজী আব্দুর রহমান। আমরা আমি চলে যাই পরবর্তী একটা ঘটনা বলেছিলাম, আর Please. পরে বলেছিলাম আমি আমার আব্বার একটা ঘটনা বলবো। আমার আব্বা বলেছিলেন যে আমার তার জীবনের কিছু ঘটনা। সেটা হলো যে উনি যে বলছিলাম যে উনি মাহফিল শুনতে যেতেন, আমাদের এলাকায় যেখানে মাহফিল হতেন উনি মাহফিল শুনতে যেতেন। তো একদিন উনি মাহফিল শুনে ফিরতেছেন বাড়িতে, হঠাৎ করে রাস্তার মাঝখানে উনি সাইকেল চালিয়ে যেতেন আর কি, গ্রামে সাইকেল চালিয়ে যেতেন। তো হঠাৎ করে উনি শোনেন যে ঘোড়ার ডাকের শব্দ শুনতে পাচ্ছেন, যে কেমন যেন ঘোড়ার ডাকের শব্দ। তারপরে দেখে যে পাশের মাঠ দিয়ে একদল ঘোড়া ডাকতে ডাকতে তার সামনে এসে দাঁড়ানো। এবং যে দেখলো যে উনি পরপর যে 7টা ঘোড়া দাঁড়ানো আছে, এবং 7টা ঘোড়ানোর একটারও মাথা নেই। আচ্ছা, কোনো ঘোড়ার মাথা নেই। তখন আব্বা তো বেশ কোরআন হাদিস খুব ভালো জানে, একটা সাহস আছে দেখো। তখন উনি মোটামুটি ওনার পক্ষে যতটুকু ডিফেন্সে নেওয়া দরকার সেই হিসেবে উনি প্রস্তুতি নিয়ে একেবারে যা কিছু করার সাথে সাথে ঘোড়াগুলো একেবারে চিৎকার দিয়ে দৌড়তে পালালো। তারপরে আবার আব্বা সাইকেল চালিয়ে যেতে লাগলো। কিছু তো যাওয়ার পরে ওই ঘোড়াগুলো আবার সামনে চলে আসলো চিৎকার করতে করতে। আচ্ছা, আসার পর তখন দেখলো যে আবার সেই ঘোড়াগুলোর মাথা নেই। তখন আব্বা আবার সূরা কেলাত পড়ে করলো, তখন ঘোড়াগুলো পালিয়ে গেল। যাওয়ার পরে আব্বা বাড়িতে আসলেন, বাড়িতে এসে মাকে ঘটনাগুলো বললেন। পরের দিন আব্বা বাজারে গেলেন। বাজার থেকে ফিরতে একটু সন্ধ্যা হয়েছে। ঠিক যে বলছিলাম আমি একটু আগের যে ঘটনা বলছিলাম, ঝড়ির মাজারের কথা বলছিলাম, এই ঝড়ির মাজারের আগে একটা বাঁশ বাগান আছে, বাঁশ গাছ রাস্তার পাশে। উনি দেখলেন যে একটা বাঁশ রাস্তার উপরে আড় করে দেওয়া, আচ্ছা, কাঁচা বাঁশ। তখন আব্বা বুঝতে পেরেছে যে ওই আমাকে আবার অ্যাটাক করেছে। তখন আব্বা বলছে যে আমাকে ডিস্টার্ব করিস না, তোর বাঁশটা ছেড়ে দে, বাঁশটা ছাড়তেছে না। তখন আব্বা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, কি করবে চিন্তা করে নিল কিছুক্ষণ। তারপরে আব্বা আবার বললেন যে তোরা আমাকে বাঁশটা ছেড়ে দে, আমি বাড়িতে চলে যাবো, বাঁশটা ছেড়ে দে। তো দিল না। তখন আব্বা আবার মনের পক্ষ থেকে যতটুকু করার উনি করলেন। করার পরে বাঁশটা ছেড়ে দিল, তখন যে মানে বাঁশটা ছাড়ার সাথে যতটা বাঁশটা মাথা উঠেছিল ততটা একজনের হাত ওরকম লম্বা হয়ে গেল। ওটা দেখার পরে আব্বার ভিতরে একটু ভয় লেগেছিল। ওই ভয় লাগার কারণে আব্বা বাড়িতে আসার পরে জ্বরে পড়েছিলেন, এবং একটানা উনি 3 মাস জ্বরে ভুগেছিলেন।
3 মাস জ্বরে ভোগার পরে তারপর উনি সুস্থ হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের হাতে একেবারেই সময় নেই, আমরা কত কিছু SMS ঝটপট পড়ে ফেলি। মনিরুল আমাদের পাবনা থেকে লিখেছেন আই লাভ ভূত FM, বিল্লু আমাদের লিখেছেন আই লাইক ভূত FM, আমাদেরকে এছাড়াও লিখেছেন দেখতে